আচ্ছা, তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে গিয়ে শতকরা। এটা শতকরার একদম পিওর যে শতকরার ম্যাথ সেটা নিয়ে এখানে ডিল করব। আর শতকরার যে কনসেপ্ট এটা তো আমাদের আহ, পরবর্তী দুইটা টপিকেও লাগবে, সরল সুদ কষা আর হচ্ছে আপনার আহ, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে টপিকটা, অর্থাৎ লাভ ক্ষতি যে টপিকটা, এই দুইটা টপিকেও শতকরার কনসেপ্ট আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা শতকরার মোটামুটি যে একদম শুধুই শতকরার যে আইডিয়াগুলো সেগুলো নিয়ে এইখানে ডিল করব। এটা থেকে মোটামুটি 37 আর 38-এ দুইটা কোশ্চেন আমরা রিসেন্ট বিসিএস গুলাতে যদি দেখি তাহলে 37 আর 38-এ দুইটা কোশ্চেন পাচ্ছি। তো আসেন আমরা শতকরার ম্যাথে চলে যাই। প্রথম ধরনের ম্যাথ বা টাইপ 1-এর ম্যাথ, টাইপ 1। শতকরাকে ভগ্নাংশে প্রকাশ। একটা পার্সেন্টে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে তাকে ভগ্নাংশে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে শতকরায় যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তার সূত্র হচ্ছে আমার এইটা। দেখেন সূত্রটা একটু ফলো করেন। x% সমান x/100, অর্থাৎ যেই সংখ্যাটার পার্সেন্ট করা হচ্ছে সেই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? ভগ্নাংশ পেয়ে যাব। যেমন এই কোশ্চেনটা কিভাবে হয়, এই উদাহরণটা দেখেন, 30তম বিসিএস এর কোশ্চেন। বলা হচ্ছে 13.3/4% সমান কত? তাহলে এটার ভ্যালু কত হবে? আমরা জানি এটা শতকরাকে কি করতে হবে, দেখেন ভগ্নাংশে যে প্রকাশ করতে পারে কিভাবে বুঝলাম, অপশন দেখে বুঝলাম। দেখেন অপশনে ভগ্নাংশে প্রকাশ করা আছে না, সুতরাং এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে এটা সমান আমরা সূত্র থেকে দেখতে পাচ্ছি, উপরে এক্স 13.3/4, নিচে হলো গিয়ে 100। আর এইটাকে যদি আমি পূর্ণ ভগ্নাংশ ওই রকম করে ভাঙাই তাহলে 4×13 = 52 আর 3×55 / 4, নিচে 100, তাই না? এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে পরের লাইনে আসেন, 55/4, এটা হচ্ছে বড় ভাগ, তাহলে কি হবে? এইটা ভাগ 100, তার মানে কি? তার মানে হচ্ছে এইটা ইনটু, বা আচ্ছা এভাবে লিখি, আগে ভাগ 100 দেন তাহলে বুঝতে সুবিধা হবে। আগে আমরা এই ভাগ চিহ্নটা এভাবে দিলাম, ভাগ 100। ওকে, এবার দেখেন 55/4, আমরা কি জানি বলেন তো? ভাগ থাকলে কি হয়? গুণ হয়ে যায় এবং এটা উল্টে যায়, তাই না? তাহলে এটা উল্টে গেলে 1/100 হবে। আমি একটু ক্লিয়ার করার জন্য এটা একবারে লিখতে পারতাম। আচ্ছা, এবার দেখেন আমরা একটু কাটাকাটি করব। 5 দিয়ে যদি এটা কাটেন তাহলে দেখেন 11 যায়, 5 দিয়ে এটা কাটলে 5×20=100 হয়, তাহলে 11-র নিচে 80। সো এটা হলো আমার সলিউশন। ওকে, টাইপ 2-তে চলে আসেন। আচ্ছা, টাইপ 2-তে হচ্ছে ভগ্নাংশই থাকবে, তাকে শতকরায় প্রকাশ করব। দেওয়া থাকবে ভগ্নাংশ, বানাবো শতকরা। তাহলে সেটার বুদ্ধি কি? ঠিক উল্টাটা। ওইখানে কি করছিলাম দেখেন তো, ভাগ করছি 100 দিয়ে, এইখানে এসে গুণ করব 100 দিয়ে। ভগ্নাংশ এটা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ, 100 দিয়ে গুণ করব, পার্সেন্ট লাগাই দিব, শেষ। এটা খুবই আসলে সহজ একটা ম্যাথ। যেমন 2/3-কে শতকরায় প্রকাশ করো, তাহলে 2/3 × 100, এটা পার্সেন্ট। 2/3 × 100 মানে 3 দিয়ে যদি কাটেন 33.33 হয়, 2 দিয়ে গুণ করলে 66.67%। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে আসেন। 3 নাম্বারটা আমরা এইভাবে করতে পারি। একজন চাকুরিজীবীর আয়ের 10/1 অংশ কাপড় ক্রয়ে, 3/1 অংশ খাদ্য ক্রয়ে, আর 5/1 অংশ ভাড়ায় ব্যয় হয়। তাহলে বুঝে দেখেন যে সে কতটুকু অংশ অ্যাকচুয়ালি খরচ করে, সেটা পাওয়া যাবে কি করলে? এইটা, এইটা আর এইটা, এই তিনটা জিনিস যোগ করলে, কারণ তিনটাই তার ব্যয় হচ্ছে, তাই না? তাহলে ব্যয়গুলো যদি আমি যোগ করি তাহলে সেই ব্যয় থেকে সেই ব্যয়টাকে আমি 1 থেকে যদি মাইনাস করি তাহলে কি পাবো বলেন তো? 1 থেকে মাইনাস করলে আমি পাবো হচ্ছে তার অবশিষ্ট অংশ।
ব্যয় করার পরের অবশিষ্ট অংশ। তাহলে সে তার আয়ের 1/10 অংশ ব্যয় করলো কাপড় ক্রয়ে, 1/3 অংশ ব্যয় করলো হচ্ছে খাদ্য ক্রয়ে, 1/5 অংশ ব্যয় করলো হচ্ছে গিয়ে আপনার ভাড়া দিতে। তো এই 3টা অংশ হচ্ছে তার টোটাল ব্যয়। তাহলে তার টোটাল ব্যয় কতটুকু, এইটুকু হচ্ছে তার টোটাল ব্যয়। মনে হয় বোঝা গেছে, তাই না? এবার জিজ্ঞেস করতেছে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল। আপনি শতকরা কথাটা আপাতত ঢেকে রাখেন, তাহলে কি হইল, তার আয়ের কত ভাগ অবশিষ্ট রইল। তাহলে আমরা শতকরা কথা যদি আপাতত ঢেকে রাখি, তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে তার আয়ের কত ভাগ অবশিষ্ট রইল, এইটা তার ব্যয়। তার টোটাল আয় কত বলেন তো? যদি এরকম অংশে অংশে আমরা ভাগ করি, তাহলে তার টোটাল আয় আমাদেরকে বলতে হবে যে 100%। 100% মানে কত? 1। তাহলে 1 হচ্ছে তার টোটাল আয়, সেখান থেকে এইটা বিয়োগ করব। বিয়োগ করলে হচ্ছে আমরা পাবো কি? অবশিষ্ট অংশ। কিসে পাবো বলেন তো? ভগ্নাংশে পাবো, তাই না? যেহেতু এই জিনিসগুলো ভগ্নাংশে হিসাব হচ্ছে, সুতরাং আমরা অবশিষ্ট অংশটা পাবো ভগ্নাংশে। আসেন একটু ক্যালকুলেশন শেষ করে ফেলি। 1 মাইনাস ব্র্যাকেটে এই 3টা জিনিসের লসাগু মোটামুটি কত হবে বলেন? মোটামুটি হবে হলো 5 3 আর 1 5 10 আর 3 লসাগু নিলে কত হয়? 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে 1 2 3, ঠিক আছে? 3 2 6, 5 6 30, 30 হচ্ছে এদের লসাগু। তাহলে 30 নিলাম। 10 দিয়ে 30কে ভাগ করেন, 3 হয়, 3 প্লাস 3 দিয়ে ভাগ করলে 10 হয়, প্লাস 6 হয়। তাহলে 1 মাইনাস 13 আর 6 19, নিচে 30, মানে বিয়োগ করলে হবে 11 ডিভাইডেড বাই 30। তাহলে 11 ডিভাইড বাই 30, এই অংশ হচ্ছে তার অবশিষ্ট অংশ। তাহলে এটাকে কি করতে হবে? শতকরা যেহেতু চাইছে, শতকরা কত ভাগ অবশিষ্ট রইল, তাহলে পার্সেন্টে পরিণত করতে হবে। এবার বোঝা গেল এই ম্যাথটা কেন ভগ্নাংশ শতকরায় প্রকাশ এই টাইপের মধ্যে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমার 11 ডিভাইড বাই 30 এটাকে আলটিমেটলি শতকরায় প্রকাশ করতে হবে। তো তার ফর্মুলা হচ্ছে ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট লেখা। তো 0 0 কাটবো, তারপরে 110 ভাগ 3%। এটা এখন আপনি যদি ভাগটা করেন তাহলে মোটামুটি 37-এর কাছাকাছি পাবেন। অর্থাৎ এই যে এই খ নাম্বারটা সম্ভবত অ্যান্সার হবে। এই ভাগটা আপনারা একটু করে নিয়েন। এনিওয়ে, এবার দেখেন টাইপ 3 না, ভাগটা আমি একটু করে দিই, ভাগে সমস্যা হতে পারে। দেখেন 100-র নিচে 110-এর নিচে হলো গিয়ে 3, তাহলে 3 দিয়ে 110কে ভাগ করেন, 3 3 9 থাকবে 2 20, 3 6 18 থাকলো হচ্ছে 2, এখানে পয়েন্ট দিলাম, তাহলে 0 আসলো, আবার 6 18। ও তার মানে হচ্ছে আমার আসলে কত হবে এখানে? আচ্ছা, এটা কি দশমিকে অ্যান্সার আছে? আচ্ছা না, সরি, দশমিকে অ্যান্সার নাই, তাহলে আমরা অঙ্কটা এখানেই রেখে দিব, দশমিকে আর যাব না। 3 6 18 থাকলো হচ্ছে 2, ঠিক আছে? এই পর্যন্ত রাখবো, রেখে এই যে 2 আছে, 2 হচ্ছে গিয়ে আমার এইখানে থাকবে। 36 পূর্ণ 2-এর 36 পূর্ণ 2-এর কত হয় বলেন তো? এই যে যেটা দিয়ে ভাগ দিয়েছিলেন সেই সংখ্যাটা হবে 36 পূর্ণ 2-এর 3। সো প্রথম অপশনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, 37 হবে না, প্রথমটা হবে ক। ওকে, এবার দেখেন টাইপ 3। টাইপ 3-তে এই ম্যাথগুলো একটু কয়েকটা ম্যাথ পড়ে আসি। যেমন ধরেন 5-এর কত শতাংশ হবে 7? 4টি 2 টাকার নোট, 5টি 1 টাকার নোটের শতকরা কত অংশ? তার মানে টাইপ 3টা হচ্ছে একজন আরেকজনের শতকরায় কত অংশ, এই টাইপের একটা কোশ্চেন, ঠিক কিনা? তাহলে টাইপ 3-এর এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে করব দেখেন। প্রথম কাজটা হবে আমার, সূত্রটা হচ্ছে অন্যজন ডিভাইডেড বাই এর যুক্ত জন। এইরকম একটা ভগ্নাংশ বানায় নিব, একজন আরেকজনের শতকরায় কত অংশ। তাহলে এই ফর্মুলায় আপনি খেয়াল করেন, যেই অংশটার সাথে এর যুক্ত আছে, আরেকজন এর যার সাথে এর যুক্ত আছে সে যাবে কোথায়? নিচে। আর যার সাথে এর শব্দটা যুক্ত নাই সে যাবে উপরে। তাহলে ব্যাপারটা বোঝা গেল? এইরকম একটা ভগ্নাংশ তৈরি করব। আর শতকরা যেহেতু চাইছে, ভগ্নাংশকে কি করলে যেন শতকরা প্রকাশ হয়? 100 দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশ হয়। তাহলে আসেন আমরা 1 নাম্বার কোশ্চেনটা একটু করে ফেলি।
এক নম্বর কোশ্চেনে দেখেন তো 5 এর কত শতাংশ হবে 7। প্রথমেই কি করব, ভগ্নাংশ বানায় ফেলবো। ভগ্নাংশের নিচে কে থাকবে, এর যুক্তজন। কোন কথার কোন সংখ্যাটার সাথে এর আছে, 5-এর সাথে এর আছে না, নাকি 7-এর সাথে আছে, 5-এর সাথে আছে, তাহলে 5 যাবে নিচে। 5 এর কত শতাংশ হবে 7, আর এর নাই কার সাথে 7, তাহলে উপরে থাকবে 7। এর সাথে গুণ করব হচ্ছে 100%, তার মানে হচ্ছে আপনার 5 20 7 দুগুণে 14, 140%। আশা করি বুঝা গেছে। 2 নাম্বার কোশ্চেনটা একটু করি, কিন্তু এর পরের দুইটা আপনাদের জন্য HW তে রাখা হবে। 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে দেখেন 4টি 2 টাকার নোট 5টি 1 টাকার নোটের শতকরা কত অংশ। দেখেন এখানে নোট ফোট দিছে, আমরা অ্যাকচুয়ালি টোটাল টাকা হিসাব করব। কে কার কত অংশ জিজ্ঞেস করছে, দেখেন তো এর যুক্ত কোনটা, 2টি 2 টাকার নোট 5টি 1 টাকার নোটের শতকরা কত অংশ। এর আছে কার সাথে, 5টি 1 টাকার নোটের, এখানে এর আছে না, তাহলে 5টা 1 টাকার নোটের টোটাল ভ্যালু কত, 5 একে 5 টাকা, তাই না। তাহলে 5 টাকা এই জিনিসটা যাবে কোথায়, নিচে। আর কারণ এর সাথে এর যুক্ত আছে, সো এর যুক্ত জন নিচে যায়। আর অন্য জন কত দেখেন তো, 4 দুগুণে 8 টাকা, তাহলে 8 টাকা থাকবে আমার উপরে। এটা শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট। আশা করি বুঝতে পারছেন, 160% হবে। ওকে, এবার 3 নাম্বার দেখেন 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। বের করব কিসের হার, ফেলের হার না, ফেলের হার করব না, বের করব পাশের হার। তাহলে আমার পাশ করা ছাত্রের সংখ্যা লাগবে। এখানে পাশ করা ছাত্রের সংখ্যা দেওয়া নাই, ফেল করা ছাত্রের সংখ্যা দেওয়া আছে 42 জন। তাহলে বাকিরা কি করছে, পাশ করছে। বাকিরা যদি পাশ করে, কতজন পাশ করছে, 60 থেকে 42 বিয়োগ করেন, কত হয়, 60 থেকে 42 বিয়োগ করলে হয় আমার 18 জন, তাই না। তাহলে 18 জন যদি পাশ করে, কতজন পাশ করলো, 18 জন। তার এই 18 জন পাশের হার যেহেতু, তার মানে 18 জন টোটাল ছাত্রের কত অংশ, টোটাল ছাত্র কতজন আছে, 60 জন, 18 ভাগ 60, এইটা কিন্তু 100%, তাই না। এটাই তো আমার পাশের হার হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা মোটামুটি এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। আমাদের টাইপ 4-এ চলে যাই আমরা। টাইপ 4-এ দেখেন শতকরা নিয়ে সিম্পল কিছু ইকুয়েশন তৈরি করে ম্যাথ করা যায়। এইটা মোটামুটি প্রাচীন একটা টপিক। এই টপিকে রিসেন্টলি আমরা খুব একটা কোশ্চেন দেখি না, কিন্তু এই দক্ষতাটা, অর্থাৎ এই টপিক করলে যে দক্ষতাটা আসবে, সেই দক্ষতাটা আমাদের দরকার। সো এই জন্য আমি এই টপিকটা অগ্রাহ্য করব না। দেখেন 1 নাম্বার কোশ্চেনে কি বলছে, কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত। আচ্ছা, কোনো একটা সংখ্যা আছে যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। ওই সংখ্যাটি মানে কোন সংখ্যাটি, ওই যে কোনো সংখ্যা, যে সংখ্যার 40% সেই সংখ্যাটি ফিরে আসবে। ইন্টারেস্টিং কিন্তু। তাহলে এই জিজ্ঞেসটা করছে কাকে, উহা কত। উহা মানে কুহা, উহা মানে এই যে যেই সংখ্যার 40%-এর কথা বলতেছে, যেখানে ওই দিয়ে তাকে ইন্ডিকেট করতেছে ওই সংখ্যাটা, তাই না। তাহলে মনে করেন এই উহাকে আমরা ধরে নিলাম যে উহা এক্স, তাই না, যেহেতু এটা জানি না, তাহলে উহাকে আমরা ধরে নিলাম এক্স। ধরে যদি নেই, তাহলে এক্স এর 40%, একটু লেখার চেষ্টা করি। দেখেন এক্স এর 40% এর সাথে কি করবেন, 42 যোগ করবেন, করলে কি হবে, ফলাফল হবে ওই সংখ্যাটি, মানে কে হবে, এক্স নিজেই ফিরে আসবে। এইটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে, আশা করি এটুকু ক্লিয়ার। এবার দেখেন এর মানে কি বলেন তো, এর মানে হচ্ছে গুণ। আর 40%-এর সাথে তো গুণ করা যায় না, এটা কি করতে হবে, এটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশে যদি প্রকাশ করেন 40 ভাগ 100, তাই না, 40 ভাগ 100 প্লাস হচ্ছে গিয়ে 42 সমান হচ্ছে গিয়ে কি হবে, এক্স হবে। তাহলে এটা কাটাকাটি করলে 2 দিয়ে কাটেন, 2 5, তাহলে 2x ডিভাইডেড বাই 5 প্লাস 42 সমান এক্স। এই যে একটা সমীকরণ, এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে পারবেন না। এই 2x বাই 5 বামে নিয়ে আসবেন, ডানে নিয়ে আসবেন, তাহলে কি হবে, লসাগু হবে, হয়ে এক্স এর মানটা বের হয়ে আসবে একটু গুণ টুন করলেই। বাকি অংশটুকু আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি।
এবার দেখেন 2 নাম্বারও একই রকম প্রায় প্রবলেম, ওইটা আশা করি আপনারা পারবেন। 3 নাম্বারে আসেন। 3 নাম্বার ম্যাথটা একটু দেখি। 3 নাম্বার কি বলতেছে? 3 নাম্বার বলতেছে হচ্ছে 30% of 10 is 10% of which? দেখেন 30% of 10 মানে 10 এর 30% of 10 is মানে equals 10% of which? 10% of which কে আমরা x ধরে নিলাম। 30% of 10 হচ্ছে 10% of x, তাই না? তাহলে x এর মানটা আমি বের করব। কোশ্চেনটা কি বোঝা গেছে? 10 এর 30% কোন সংখ্যার 10% এর সমান? তাহলে দেখেন 30% of 10 এটা যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে 30 কে লিখতে পারবো 30/100 ইন্টু 10, আর এখানে 10/100 ইন্টু x। দেখেন 100 কেটে যাবে, 10 কেটে যাবে, x এর ভ্যালু থাকবে কত? 30, তাই না? বোঝা গেল এটা? তাহলে দেখেন এখান থেকে আমরা একটা লাইন ড্র করতে পারি। অ্যাকচুয়ালি খেয়াল করেন 30% of 10 হবে 10% of 30। এটা একদম মানে শর্টকাটে আমরা করে ফেলতে পারি যে কোনো কিছু। মনে করেন বললো 50% of 190 সমান 190% of what? 50। মানে যে কোনো একটা আরেকটার জায়গায় যাবে। এই 50% আর 190 এই দুইটা সংখ্যা একটা আরেকটার জায়গায় সুইচ করলে এইটা আর ওইটার ভ্যালু একই থাকবে। বোঝা যাচ্ছে? আমাকে যদি বলে 2% of 5 সমান 5% of what, তাহলে আমি কত বলবো? 5% of 2, তাই না? 2% of 5 হচ্ছে 5% of 2। ক্লিয়ার? 30% of 10 হচ্ছে 10% of 30, একটা একটা জায়গায় যাবে। ওকে, এটা হচ্ছে শর্টকাটে আমরা করতে পারি। আর আমি যদি লিখে করতে চাই এরকম। আচ্ছা, এবার দেখেন পার্সেন্টেজ নিয়ে একটু মাস্টারি অর্জন করতে চাই। দেখেন পার্সেন্টেজ সহজে হিসাব করার একটা বুদ্ধি আছে। চিন্তা করেন 1200 এর 10% কত? একটু মনোযোগ দিবেন এখানে। 1200 এর 10% হচ্ছে, মানে ক্যালকুলেশনের শর্টকাটের জন্য আমি এটা দেখাচ্ছি। 1200 এর 10% হলো 10 যেহেতু বলছে, আপনি কি করবেন? সবসময় একটা সংখ্যার শেষ ডিজিটের আগের অংশে পয়েন্ট বসাবেন। 1200 এর 10% বলছে না? তাহলে আপনি কি করবেন? যেই সংখ্যার 10% বলছে, 1200 এর কথা বলছে, সুতরাং 1200 এর শেষ ডিজিট কত? 0, তার আগে একটা পয়েন্ট বসাবেন। তার মানে কত পাইলেন আপনি? 120 পাইলেন। এটাই হচ্ছে আসলে 1200 এর 10%। খুব সহজে ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, এখন আমাকে বলেন তো 1200 এর 10% যদি 120 হয়, তাহলে আপনার 1200 এর 20% কত হবে? 1200 এর 20%, এটা কি সহজে করা যাবে? এখানে কি পয়েন্ট আমি আরো এক ঘর আগে বসাবো? না, বিষয়টা তা না। বিষয়টা কি হবে? 10% যদি 120 হয়, 20% হবে এটা ডাবল, তাই না? 240। ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে গেল না? আমি 10% বের করব কিভাবে বলেন তো? সবসময়ই যে কোনো সংখ্যার ক্ষেত্রে 10% বের হবে হচ্ছে শেষ ডিজিটের আগের যে ফাঁকা অংশ, এখানে একটা দশমিক বসাবো। সেটা যে কোনো সংখ্যা। মনে করেন যে আপনার 1253, এই সংখ্যার 10%, এত এর 10% কত যদি বলে, তাহলে কি হবে? এই 3 আগের অংশে দশমিক হবে, অর্থাৎ 125.3 এটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন তো 1200 এর 20% তো করলাম, 1200 এর 30% কত? 1200 এর 30% কত? 1200 এর 10% আগে চিন্তা করে নেন মনে মনে। 1200 এর 10% হচ্ছে লাস্ট ডিজিটের আগে দশমিক, তার মানে 120, তার 3 গুণ, তাই না? 30% মানে 10%-এর 3 গুণ, তাহলে কত হচ্ছে? 360 হচ্ছে। মোটামুটি এইভাবে আমরা 1200 এর বিভিন্ন পার্সেন্ট হিসাব করতে পারি। আর যদি 1%-এর কথা বলে, 1% কি হবে বলেন তো? 10% যদি এক ঘর আগে দশমিক বসায়, তাহলে 1% আরো এক ঘর আগে দশমিক বসাবে। তাহলে 1200 এর 1% এই ভ্যালুটা হবে, এই এক ঘর আগে দশমিক না বসায় 2 ঘর আগে দশমিক, অর্থাৎ মাত্র 12 হবে। 1200 এর 1% হবে 12। তাহলে বলেন তো 1200 এর 3% কত? 1200 এর 1% যদি 12 হয়, 3% হবে 3 বারং 36।
ঠিক আছে? তো এইভাবে আমরা পার্সেন্ট খুব সহজে হিসাব করতে পারি। মনে করেন আপনি বই মেলায় গেছেন, বই মেলায় গিয়ে আপনি 1200 টাকার বই কিনছেন, বই মেলার ছাড় কত? 25% ছাড়, তাই না? তো এটা হিসাব করার বুদ্ধি কি বলেন তো? খুব দ্রুত আপনি হিসাব করতে পারবেন। ধরেন 10% আগে বের করেন। 10% কত? 120 টাকা, তাই না? 5% কত বলেন তো? 5% হচ্ছে 60 টাকা। কারণ 10% 120 হলে 5% তার অর্ধেক 60 টাকা হবে। এখন আপনি 25% চাচ্ছেন, তাহলে 120 এর ডাবল হচ্ছে 20%, তার মানে এটা হচ্ছে 240, আর এই 60 টাকা মানে 300 টাকা। এই হচ্ছে আপনার মোটামুটি 25% ছাড়ে মূল্য, মানে সরি 25% ছাড়ের যে ছাড়ের পরিমাণ আর কি। 300 টাকা হচ্ছে ছাড়ের পরিমাণ, তাহলে 1200 টাকা থেকে 300 টাকা বাদ দিলে হচ্ছে 900 টাকা, এটা হলো আপনার দাম দিতে হবে। তো যাই হোক, আমরা একটু এই ক্যালকুলেশনটা শিখলাম। আপনারা মনে মনে এরকম ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? অবসর সময়ে, রাস্তা দিয়ে হাঁটার সময়, রিক্সা দিয়ে যাওয়ার সময়, পার্কে বসে উদাস মনে এইসব ক্যালকুলেশন করতে পারেন। আমার মনে হয় এটা আপনার ম্যাথের দ্রুত সলভ করার যে স্কিল সেটা বাড়ায় দিবে। একটি দ্রব্য, 2 নম্বর ম্যাথ দেখেন। এইখানেও আমরা আরেকটা কুইক হিসাবের একটা কৌশল শিখবো, যে একটি দ্রব্য 200 টাকায় কিনে 20% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য কত? দেখেন, আগের দক্ষতার চেয়ে এই দক্ষতাটা বেশি ইম্পর্টেন্ট। এই দক্ষতাটা হচ্ছে এইরকম, যে একটা দ্রব্য কয় টাকায় কিনছেন আপনি? 200 টাকায় কিনছেন, কিনে কি করছেন? 20% লাভে বিক্রয় করছেন। দেখেন, 20% লাভে, তার মানে কি? 20% লাভে যদি বলে, তাহলে আপনি যেটা করবেন একটু খেয়াল করেন, 200-র সাথে 1.2 দিয়ে গুণ করে দিবেন, ব্যাস, এটাই বিক্রয় মূল্য। কিভাবে করলাম এটা? এটা কিভাবে করলাম সেটা জানার আগে আসেন আমরা আরেকটা করে আসি। বলা হলো কি, বস্তুটি 30% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যের দাম ছিল 200 টাকা, তার উপরে ক্ষতি করলাম 30%। 30% ক্ষতি করলে বিক্রয় মূল্যটা কত হবে বলেন তো? বিক্রয় মূল্য হবে 0.7 দিয়ে গুণ। কিভাবে করতেছি? অ্যাকচুয়ালি যেটা করতেছি সেটা হচ্ছে, এইখানে 20%-এর কথা বলছে, সুতরাং আমি 120-কে 100 দিয়ে ভাগ করছি। মানে প্রথমে আমি এভাবে চিন্তা করব, কিন্তু শেষে গিয়ে আর এভাবে করবো না, শর্টকাটে করে ফেলবো। 120 যদি চিন্তা করি, 20% লাভ মানে কি? 100 টাকা হলে 120 টাকা, সেটাকে 100 দিয়ে ভাগ করলে 1.2 হয় না? এই 1.2টা আমি ধাম করে বসাই দিছি এখানে। তো এই ধাম করে বসানোটা আমাদের শিখতে হবে। দেখেন, এখানে 30% ক্ষতি, তার মানে কি? 100 থেকে 30 বিয়োগ 70, 70-এর 100 দিয়ে ভাগ মানে 0.7। মানে আমরা সরাসরি পয়েন্টে চলে যাব, আমরা ওই যোগ করে 100 দিয়ে ভাগ এই জিনিসটা স্কিপ করতে চাই। তো এটা স্কিপ করতে পারবো কি আমরা? আসেন একটু দেখি তো। মনে করেন আপনার ক্রয় মূল্য ছিল 700 টাকা, বলা হলো 15% লাভে আপনার বিক্রয় মূল্য কত? 15%, তাহলে কি হবে? 1.15 দিয়ে গুণ হবে 115, যে সো 1-এর পরে একটা পয়েন্ট দিবেন, তারপরে যে পার্সেন্টটা সেটা পরে লিখবেন। মনে করেন যে 70% ক্ষতিতে আপনি বিক্রয় করছেন, তাহলে কি হবে? 700 ইন্টু 70% ক্ষতি, তার মানে 30, মানে 0.30। এটা কি পারা যাবে? এরকম করে করলে কিন্তু আপনার সামনের ম্যাথগুলা খুব ইজি হবে। যাই হোক, আমরা দেখি কতদূর কি করা যায়। আচ্ছা, সাম্প্রতিক সময়ের প্রশ্ন, এটা 38তম বিসিএস এর একটা কোশ্চেন ছিল। এটা খুব একটা কঠিন কোশ্চেন না। দেখেন, মিস্টার রেজা তার সম্পত্তির 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট এত টাকা তার মেয়েকে দিলেন। তাহলে তার সম্পত্তি অবশ্যই টোটাল পরিমাণ, যেহেতু পার্সেন্টে হিসাব করা হচ্ছে, তাহলে তার টোটাল পরিমাণ 100%। সেখান থেকে আমার কি করতে হবে? 12% আর 58% যদি বিয়োগ করি, তাহলে কত পার্সেন্ট দাঁড়ায়? একটু হিসাব করে দেখেন তো। 12 আর 58 মিলে 70% ছেলে আর স্ত্রী পাইছে। এই 70 যদি আমি 100 থেকে বিয়োগ করি, তাহলে মেয়ে কতটুকু পাবে? 30%। এখন এই 30%-এর মূল্য দেওয়া আছে, খেয়াল করে দেখেন, 7,20,000 টাকা। এই 30% সম্পত্তির মূল্য 7,20,000 টাকা। তাহলে মনে করি মোট সম্পত্তির মূল্য হচ্ছে এক্স, এক্সের 30% হচ্ছে এত, তাহলে এক্স ইন্টু এত সমান 7,20,000। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আমার মনে হয় অঙ্কটা আপনি বুঝতে পারছেন। সো এইটা আমরা আর দেখব না, এরপরে সুদ কষাতে চলে যাই। সুদ কষা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক।
সুদ কষা। সুদ কষায় দুই রকম কনসেপ্ট আছে, একটা হচ্ছে সরল সুদ আর একটা আছে হচ্ছে যৌগিক সুদ বা যৌগিক মুনাফা। সুদকে আবার মুনাফাও বলা হয়, তাই না? আমরা এটা সবাই জানি। তাহলে সরল আর যৌগিক মুনাফা। আচ্ছা, সরল মুনাফা মানে হচ্ছে আপনার যেটা চক্রবৃদ্ধি নয় সেটাই সরল। চক্রবৃদ্ধি কি? মনে করেন প্রথম বছর 100 টাকা রাখছেন, 20% সুদ প্রতি বছরে, তাহলে এক বছর শেষে আপনার টাকা হয়ে যাবে 120 টাকা। পরের বছর আপনি আবার এই 120 টাকার উপরে 20% পাবেন, তার মানে 120 ইন্টু 1.2 হবে তখন। পরের বছর আবার এই জিনিসের ওপর 1.2 হবে, এই জিনিসটাকে বলা হয় চক্রবৃদ্ধি। অর্থাৎ পুরা টাকা যদি বেড়ে কিছু হয় তার সাথে আবার আপনার সুদ অ্যাড হবে। তো আর সরল সুদের ক্ষেত্রে 100 টাকা আপনি যে প্রথমে মূলধন রাখছেন তার উপরে 20% যদি সুদ দেয়, প্রথম বছর শেষে 120 টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে, কিন্তু পরের বছর দ্বিতীয় বছর আপনি 120 টাকার উপরে সুদ পাবেন না, আপনি সুদ সেই মূল টাকা 100-র উপরেই সুদ পাবেন। 100-র উপরেই পরের বছর আবার 20 টাকা সুদ পাবেন, আর আগের বছরের সুদ অন্য জায়গায় থাকবে, তার উপরে সুদ অ্যাপ্লাই হবে না। দ্বিতীয় বছরের সুদ 20 টাকা এখানে চলে আসবে, তৃতীয় বছরে আবার 20 টাকা সুদ পাবেন, মানে প্রতি বছর 20 টাকা 20 টাকা করে সুদ পাইতে থাকবেন। আর চক্রবৃদ্ধি বা যৌগিকের ক্ষেত্রে আপনার 120 টাকার উপরে দ্বিতীয় বছর সুদ অ্যাপ্লাই হবে, তৃতীয় বছর আবার 120 টাকার উপরে যত সুদ হলো সেই সুদ আসল মিলায়ে তার উপরে সুদ অ্যাপ্লাই হবে। সো এই হারে, যৌগিক হারে যদি হিসাব করেন তাহলে প্রচুর পরিমাণে টাকা বেড়ে যায়, তাই না? আর সরল হারে টাকা কিন্তু সরল হারেই বাড়ে, খুব দ্রুত বাড়ে না। তো আসেন আমরা ম্যাথে চলে যাই, কনসেপ্টটা বোঝা গেছে। সরল মুনাফার ম্যাথ আমরা করব, টাইপ 1। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের 4টা টার্ম আছে, এটা আগে শিখতে হবে। মূলধন বা আসল, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমরা ব্যাংকে রাখতেছি প্রথমে। সুদের পরিমাণ আই দিয়ে প্রকাশ করা হয়, আইতে ইন্টারেস্ট, পিতে প্রিন্সিপাল, আসলে আইতে ইন্টারেস্ট। সময় হচ্ছে এন দিয়ে এক্সপ্রেস করব, আর সুদের হারকে আর দিয়ে লিখব, ঠিক আছে? তো সুদের হার আর, এটা কি জিনিস? সুদের হার কি জিনিস এটা একটু বলি। আমাকে যদি বলে 20% সুদের হার, এর মানে কি? সুদের হার 20%, এর মানে হচ্ছে 100 টাকার উপরে এক বছরে আমি সুদ পাবো 20 টাকা। সুদের হার 20% মানে হলো 100 টাকার উপরে এক বছরে আমি 20 টাকা সুদ পাবো। তার মানে আমার টোটাল টাকা হবে 100 টাকা তো ছিলই, সুদের টাকা 20 টাকা, অর্থাৎ 120 টাকা হবে। এই ব্যাপারটাকেই বলা হয় সুদের হার 20%। সুদের হার যদি 5% বলা হতো তাহলে 100 টাকায় এক বছরে 5 টাকা পাবো। অর্থাৎ সুদের হার মানে কি? সুদের হার মানে 100 টাকার উপরে এক বছরে আমার মুনাফা কত, সেটাই হচ্ছে মুনাফার হার বা সুদের হার। তো সেটাকে আমি আর দিয়ে এক্সপ্রেস করব। এন দিয়ে আমি কত দিনের জন্য বা কত বছরের জন্য আমি রাখছি ব্যাংকে টাকা সেটা এক্সপ্রেস করব। এন দিয়ে বছর বুঝাবে, ঠিক আছে? সময়, দিন, মাস এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে বছরে কনভার্ট করতে হবে। আই দিয়ে ইন্টারেস্ট বা সুদের পরিমাণ বুঝাবে, আর পি দিয়ে বুঝাবে মূল টাকাটা। এখন দেখেন আমরা সূত্রে চলে যাই। এই যে 4টা টার্ম, এই 4টা টার্মের মধ্যে পি আই এন আর, এর মধ্যে সম্পর্ক হচ্ছে আই ইকুয়ালস টু পি এন আর ডিভাইডেড বাই 100, পি এন আর বাই 100, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফর্মুলা, আই ইকুয়ালস টু পি এন আর বাই 100। ওকে, তো এই সূত্র দিয়েই মোটামুটি আমাদের টাইপ 1-এর সব ম্যাথ কাভার হবে। আমরা 1 নাম্বার ম্যাথ মনে করেন করতে চাই। 1 নাম্বার ম্যাথে দেখেন, রকিব সাহেব, এই কোনো না কোনো সাহেবরাই এইসব টাকা ব্যাংকে রাখে, তাই না? আসেন দেখি রকিব সাহেব কত টাকা রাখছে। একটা ভালো অ্যামাউন্টের টাকাই রাখছে, কিন্তু টাকায় সব খুচরা মানে খুচরা পয়সার ছড়াছড়ি। খেয়াল করে দেখেন তার টাকা 900 কেন জানি হয় নাই, 899 গিয়ে থেমে গেছে। 3,73,899 টাকা, 1 টাকা তার পাওয়া যাচ্ছে না। এই টাকা ব্যাংকে রাখলেন। তো এরকম একটা উদ্ভট হচ্ছে আমার পি এর ভ্যালু। পি এর ভ্যালুটা খুবই উদ্ভট, 3,73,899। আচ্ছা, এটা দেখেই ভয় লাগতেছে। আবার এখানে কি বলতেছে, এত বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন। একটা জিনিস দেখেন তো, এটা কি? এটা এন এর ভ্যালু, তাই না? সময়, কত বছর পর তিনি সুদটা পাইলেন? 7.5 বছর পর। তাহলে এটা এন এর ভ্যালু, এন হচ্ছে 7.5। 7.5কে আমরা যদি ভগ্নাংশ বানায় ফেলি, প্রকৃত মানে
সুন্দর ভগ্নাংশ বানায় ফেলি, তাহলে 7 × 14 = 15 ডিভাইড বাই 2, সমস্ত ছাড়া, এখানে সমস্ত সহ ছিল, এটা ক্যালকুলেশনের জন্য সুবিধাজনক, এই জন্য আমরা সমস্ত থেকে নর্মাল ভগ্নাংশে কনভার্ট করলাম। এন এর ভ্যালু এবার হচ্ছে এত অংশ সুদ পেলেন, এইটা কি বলতেছে এটা একটু দেখি তো আমরা। তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন, তার মানে আই তো সুদের পরিমাণ, আই সমান কি হবে, আই সমান হবে আসল টাকা যে পি, এই পি এর 1/1/4 অংশ, তার মানে কি 1/1/4 অংশ, এর মানে হলো পি এর মানে গুণ 1/1/4 মানে 5/4 অংশ, তাই না? তার মানে হবে 5p ডিভাইডেড বাই 4, এইটা হচ্ছে তার সুদের পরিমাণ। তিনি সুদ পাইলেন 5p ডিভাইড বাই 4। পি কি বলেন তো? পি হচ্ছে মূলধন বা আসল টাকা, যেটা কিনা এখানে এরকম একটা খুচরা টাকার মতো, ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেনটা কি, ব্যাংকে সুদের হার কত, অর্থাৎ আর সমান কত পার্সেন্ট, তাই না? আর জানতে চাইছে। খেয়াল করে দেখেন আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু পি এন আর। আমরা দেখেন 4টা জিনিসেরই ভ্যালু জানি। একটা জিনিস খেয়াল করেন যে পি এর মানটা কেমন উদ্ভট না, পি এর মানটা মূল টাকার পরিমাণটা খুবই উদ্ভট, কিন্তু আসলে এইটা ভয় দেখানোর জন্য দিছে। এই মানটা কেন দিছে আপনাকে, এই মানটা দিছে আপনাকে ভয় দেখানোর জন্য, মানে এই সংখ্যাটা দেখলে আপনার মনে হবে এই অঙ্কটা না জানি কি, ক্যালকুলেশনে প্রচুর ঝামেলা হবে, ক্যালকুলেটর লাগবে, আমি করব না। কিন্তু আসলে দেখেন মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথে কোনো ক্যালকুলেটর লাগবেই না, পি এর মানের কোনো ব্যবহারই নাই, ঠিক আছে? পি এর মান লাগবেই না এই ম্যাথ করতে। খেয়াল করে দেখেন আই এর ভ্যালু কত পাইছি আমরা, 5p ডিভাইড বাই 4 না, এখানে বসায় দেন তো 5p ডিভাইড বাই 4। এইখানে পি এর জায়গায় পি থাকলো, এন এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 15/2, আর আর এর জায়গায়, আচ্ছা আমাদের ফর্মুলায় একটু ভুল হয়েছে মনে হয়, নিচে 100 হবে, PNR/100 হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আসেন এটা ফ্রেশ করে লিখি। পি ইন্টু এন এর ভ্যালু হলো আমার 15/2, আর এর ভ্যালু আমি জানি না, আর নিচে 100। দেখেন এই উদ্ভট সংখ্যাটা আমরা না লিখে পি লেখার চেষ্টা করলাম। আগে পি লিখবো কারণ ওই সংখ্যাটা ঝামেলা আছে, সো পি লিখবো, পরে দেখবো যেটা বসানো লাগে কিনা। মজার ব্যাপার দেখেন এখানে পি আসলে লাগবেই না, পি কেটে গেছে, দুই পাশেই পি আছে না, পি কাটা, তাহলে থাকলো কি 5/4, আর এখানে থাকলো হচ্ছে 15r ডিভাইডেড বাই 200, এই 2 নিচে এসে গুণ হবে। খেয়াল করে দেখেন আমার এই ক্যালকুলেশনে কোনো পি এর কোনো জায়গা নাই, তাই না? তাহলে সরাসরি আমি 200 এখানে বসাই দিয়ে আর এর মান ক্যালকুলেশন করতে পারবো না? পারবো, কারণ আর কোনো অপরিচিত চলক এখানে নাই, সব কিছুর ভ্যালু আমরা মানে অলরেডি বসাই ফেলছি, শুধু আর এর মান বের করা বাকি। সুতরাং আমি আশা করি এই ম্যাথটা আসলে আমাদের হয়ে গেছে। এবার দেখেন 2 নাম্বার কি, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? 2 নাম্বার ম্যাথে চলে যাই আমরা। 2 নাম্বার ম্যাথ কি বলতেছে, 6% হারে 9 মাসে। আমরা প্রথমেই এই প্রত্যেকটা ভেরিয়েবলের মান লেখার চেষ্টা করব। আর এর মান কত? 6। এরপরে 9 মাসের কথা বলছে, এটা কি সময়, তাই না? এন। কিন্তু আমরা প্রথমেই বলে নিছিলাম এন কিসে হতে হবে, এন হতে হবে বছরে। তাহলে এটা যেহেতু মাসে দেওয়া আছে, এটাকে বছর বানানোর বুদ্ধি কি বলেন তো? 9 মাসকে বছর বানানোর বুদ্ধি হচ্ছে 9কে আমি, কয় মাসে 1 বছর হয়? 12 মাসে, সে 12 দিয়ে ভাগ দিব। মাসের সংখ্যাকে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে বছর পাওয়া যায়। চিন্তা করে দেখেন 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ দিলে 1 বছর পাওয়া যাচ্ছে কি? 12 মাসকে যে, তাহলে 24 মাসকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন কত পাওয়া যায় দেখেন তো? 2 বছর। তাহলে 9 মাসকে বছর বানাইতে হলে কি করব? 12 দিয়ে ভাগ দিব, কারণ 12 দিয়ে ভাগ দিলে আমি কি পাই? বছর পাই। বুঝা গেল? তাহলে আমি বছরের হিসাব করব কি? মাসকে 12 দিয়ে ভাগ দিয়ে। তাহলে ভাগ দিলে এটা আমার দাঁড়াচ্ছে হলো 3/4। এন এর মান 3/4, আর এর মান 6, আর কি আছে 10,000 টাকা, এটা হলো আমার মূলধন 10,000 টাকা। এবার কি বলছে, সুদ কত, আই কত? দেখেন তো 3টা জিনিসই দেওয়া আছে, আর এন পি। তাহলে আই সমান, সূত্রটা লিখবেন PNR ডিভাইডেড বাই 100, পি এর জায়গায় পি, এন এর জায়গায় আর এর জায়গায় বসাই দিলে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। আচ্ছা আমরা 3 নাম্বারে যাই। দেখেন 3 নাম্বারে একটা কনসেপ্ট আছে কি, সুদ আসল।
সুদে আসলে 50,000 টাকা হবে কি শতকরা 5 টাকা হার সুদে, তার মানে আর এর মান। ওকে, তাহলে 3 নাম্বার ম্যাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্টে কিন্তু সুদের হারটা দেওয়া নাই, মানে পার্সেন্ট চিহ্নটা দেওয়া নাই আর কি, কিন্তু সামনে শতকরা লেখা আছে, খেয়াল করেন শতকরা 5 টাকা হার সুদে, তার মানে এটাই আসলে আর এর মান। আর সমান হচ্ছে গিয়ে 5% সহ আপনি লিখতে পারেন, যাই হোক আর সমান হচ্ছে গিয়ে 5। এবার এই হার সুদে 20 বছরের সুদে আসলে এন সমান হচ্ছে 20, তাই না? সুদে আসলে এই জিনিসটা বোঝানোর জন্য আমি আসলে 3 নাম্বার ম্যাথটা করতেছি। আমরা সুদে আসলে বলতে কি বুঝি? সুদে আসলে বলতে বুঝি হচ্ছে সুদ যোগ আসল। 20 বছর পরে আমার টোটাল সুদ যত হবে সেটার সাথে আসল যোগ করব আমি। তাহলে আসেন, সুদ আসল এটা মানে হচ্ছে আসল যোগ সুদ, ঠিক আছে? যদিও মাঝখানে একটা মাইনাস চিহ্নের মতো থাকে, মানে এটা মাইনাস না, এটা আসলে হাইফেন, সুদ আসল, বা এটাকে অনেক সময় সুদ আসলও বলা হয়, মানে সন্ধিযুক্ত। ঠিক আছে, কি ধরনের সন্ধি বলেন তো? স্বরসন্ধি, তাই না? এখানে অ, এখানে অ, স্বরে আ, অ যোগ আ মিলে আ হইছে, তো এটা স্বরসন্ধি। সুদ আসল, এই সুদ আসলের মান এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে সেটা দেখার আগে আমরা দেখে আসি যে এখানে কি চাইছে। আচ্ছা, সেটা একটু দেখি। চাইছে হচ্ছে মূলধন কত। আরেকবার কোশ্চেনটা পড়ি, হ্যাঁ। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? তাহলে মূলধন যেহেতু আমি জানি না, সুতরাং মূলধন পি সমান আমরা লিখব ওয়াট। আর কি জানি? আই কি জানি না, অ্যাকচুয়ালি কি জানি দেখেন তো, জানি হচ্ছে আসল প্লাস সুদ, মানে পি প্লাস আই, এই জিনিসটা জানি। ইন্টারেস্টিং, পি প্লাস আই জানি, তাই না? তার মানে আমি পি প্লাস আই কত জানি, সেটা 50,000 টাকা। ওকে, এখন আমি অঙ্কে চলে যাব। দেখেন, এটা সুদ আসলের জিনিসটা বুঝাইছিলাম। এখন অঙ্কে যদি চলে যাই, তাহলে দেখেন অঙ্ক আমাকে বলতেছে 50,000 টাকা সুদে আসলে, তার মানে আমি আই দিয়ে অঙ্ক করলে আর হবে না, কারণ সুদের পরিমাণ এখানে দেওয়া নাই। দেওয়া আছে কি সুদ আসলের পরিমাণ। যদি কোনো অঙ্কে সুদ আসলের পরিমাণ দেওয়া থাকে বা সুদ আসল নিয়ে আলোচনা করা থাকে, তাহলে আমি অঙ্কটা আই ইকুয়ালস টু PNR ডিভাইডেড বাই 100 এইটা দিয়ে না করে আমি মোটামুটি পি প্লাস আই এইটা দিয়ে অঙ্কটা করব। সুদ আসল যেহেতু, তাহলে আসল প্লাস সুদ, তাহলে আসল প্লাস সুদ। এখন আমি আই এর জায়গায় আই এর সূত্রটা দিব। দেখেন, PNR ডিভাইডেড বাই 100, অর্থাৎ আমার অঙ্কটা এইরকম হবে কাইন্ড অফ। ঠিক আছে, সুদ আসল দিয়ে যেহেতু ম্যাথ, তার মানে সুদ যোগ আসল এটা সমান, এটা আসল পি প্লাস সুদের পরিমাণ হচ্ছে PNR বাই 100। এখন দেখেন, এই টাকার পরিমাণটা দেওয়া আছে হলো আমার 50,000। এখন আমি বাম পাশে কি করতে পারি? দেখেন, পি কমন নিতে পারি, তাই না? পি কমন নিলে কি হয়? 1 প্লাস NR ডিভাইডেড বাই 100, এটা সমান হচ্ছে 50,000। এবার পি এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমি আর এর ভ্যালু কি জানি? দেখেন, জানি 20 আর 5, তাহলে 5 20-এ কি হবে? এটা 100 হবে। 1 প্লাস 5 ইন্টু 20 মানে 100 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে গিয়ে 50,000। তার মানে আমি দাঁড়াচ্ছি হলো পি ইন্টু 1 প্লাস 1 মানে পি ইন্টু 2, তাই না? পি ইন্টু 2 সমান 50,000, তাহলে পি সমান দাঁড়াচ্ছে হলো 25,000। তাহলে মূলধনটা বের হয়ে গেল, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে আমি সবসময় অঙ্কটা এই সূত্র দিয়ে করব, শুধুমাত্র যখন সুদ নিয়ে আলোচনা থাকবে। যেমন ধরেন, এখানে আসল টাকার এত অংশ সুদ পেলেন, তার মানে সুদ নিয়ে অঙ্ক করব। এখানে বলতেছে 20 বছরে সুদে আসলে এত টাকা পেলেন, তাহলে আমি সুদ আসল নিয়ে অঙ্ক করব। অর্থাৎ সুদ যদি থাকে সরাসরি অঙ্কে, তাহলে সুদ আই ইকুয়ালস টু PNR ডিভাইড বাই 100 এই ফর্মুলা দিয়ে করব। আর যদি সুদে আসলে কোনো ইনফরমেশন থাকে, তাহলে আমি পি প্লাস আই এটা সমান পি প্লাস PNR ডিভাইড বাই 100 এই ফর্মুলা ব্যবহার করব। ঠিক আছে, এটা দিয়ে অঙ্ক শুরু করব অথবা এটা দিয়ে অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার 2 রকম স্টার্টিং আমি দেখাই দিলাম, আপনারা যেই ম্যাথে যেরকম অ্যাপ্লাই হয় সেই ম্যাথে সেরকম করে ফেলবেন। ওকে, আশা করি এই টপিকটা আমরা শেষ করতে পারছি। এটা বেশ ইম্পর্টেন্ট
একটু টপিক, এই টপিক থেকে 38-এ একটা চমৎকার কোশ্চেন আসছিল, আমরা ওই কোশ্চেনটা রিসেন্ট ইয়ার কোশ্চেনের যে সেকশন আছে এই টাইপের শেষে তখন গিয়ে করব। টাইপ 2 দেখেন, টাইপ 2-তে দুই রকম সুদকে বা দুই রকম রেটকে এক রেটে রূপান্তর করা হয়েছে। দুইটা ব্যাংকে দুই রকম রেটে সুদ দিচ্ছিল, ঠিক আছে। আমি দুইটা ব্যাংকেই টাকা রাখছি। যেমন ধরেন এই যে এইখানের উদাহরণটা দেখেন, মনে করেন যে সোনালী ব্যাংকে 10% হারে সুদ দিচ্ছে, সোনালী ব্যাংকে সুদ দিচ্ছে হলো 10% হারে। রূপালী ব্যাংকে কয়েকদিন পর দেখা গেল যে সে সুদ দিচ্ছে 8% হারে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ঘটনাটা একটু উল্টা করে নিই। অর্থাৎ প্রথমে মনে করেন যে আমি ব্যাংকে টাকা রাখবো, আমার কাছে টোটাল টাকা আছে 5,000 টাকা। তো 5,000 টাকা আছে, আমি খোঁজ খবর নিলাম যে কোন ব্যাংক কত সুদ দিচ্ছে। তো খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে রূপালী ব্যাংক নাকি এই মুহূর্তে সর্বোচ্চ সুদ দিচ্ছে এবং সেটা হলো 8% হারে, ঠিক আছে। তো আমি রূপালী ব্যাংকে আমার 5,000 টাকার মধ্যে 2,000 টাকা দিলাম, কারণ আমি আবার কানা ঘুষা শুনতে পাইলাম যে অন্য ব্যাংকে একটু বেশি পার্সেন্ট সুদ পাওয়ার সম্ভাবনা আছে কিছুদিন পরে, এবং আমি যা ভাবছিলাম সেটাই সত্যি হলো। কিছুদিন পর দেখলাম আমার সোনালী ব্যাংক সে আমাকে 10% সুদের অফার দিচ্ছে। তখন আমি অতি উৎসাহী হয়ে আমার বাকি যে 3,000 টাকা ছিল সেই টাকা সোনালী ব্যাংকে জমা দিলাম। তাহলে রূপালী ব্যাংকে আমি 2,000 টাকা জমা দিয়ে রাখছি আগেই, পরে সোনালী ব্যাংকে 3,000 জমা দিলাম। সোনালী ব্যাংকের পার্সেন্ট হচ্ছে 10%, রূপালী হচ্ছে 8%। এখন আমি বাসায় বসে বসে চিন্তা করতেছি, আচ্ছা আমি তো এই পার্সেন্টে একটা অ্যামাউন্ট সব দিলাম, কিন্তু তাতে আমার মোটের ওপরে শতকরা সুদ কত হচ্ছে, ঠিক আছে। মোটের ওপরে শতকরা সুদ কত হচ্ছে আন্দাজ করেন তো। মোটের ওপর শতকরা কিন্তু হবে মোটামুটি 8 আর 10-এর মাঝামাঝি হবে, তাই না। এবং কার কাছে হবে বলেন তো? 3,000 যেহেতু রাখছি 10-এর কাছে, 10%-এ আমি রাখছি বেশি টাকা, 8%-এ রাখছি 2,000 টাকা, তার মানে 10%-এর কাছাকাছি যাবে। 8-এর থেকে বেশি দূরে যাবে, 10-এর কাছাকাছি যাবে, মানে 9.2 এরকম টাইপের কিছু একটা আসবে, এটা আন্দাজ করে আমার মনে হচ্ছে আর কি। যাই হোক, আমরা একটু ম্যাথ করে দেখি এটা অ্যাকচুয়ালি কত আসে। দেখেন এইখানে আমরা ম্যাথ করার বুদ্ধি কি? ম্যাথ করার বুদ্ধি হলো এইখানে একবার আমি সুদ হিসাব করব I1, আর এইখানকার সুদ হিসাব করব কত বলেন তো? I1 আর এটা I2। এখানকার মূলধন P1 কত আছে আমার? 3,000। এখানকার মূলধন P2 আছে আমার 2,000। এইখানকার রেট R1 আছে আমার 10, এইখানকার রেট R2 আছে আমার 8। I1 আমি বের করব, I2 আমি বের করব। আরেকটা কি জানি ইনফরমেশন লাগে, বছর, তাই না? সময় নিয়ে এখানে কিছু আছে? সময় নিয়ে কিছু নাই, তার মানে আমরা ধরে নিব 1 বছরের হিসাব করতেছি, ঠিক আছে। তাহলে n এর ভ্যালু দুইটার ক্ষেত্রে n1 = 1, n2 = 1। এখন দেখেন আমরা অঙ্কের যদি করে ফেলি তাহলে আমাদের কেন এই দুইটা ভাগ করে দুইটা হিসাব করব বলেন তো? শেষমেশ আসলে কি হবে? শেষমেশ আমার যেটা হবে এটা প্রথম ব্যাংক, এটা দ্বিতীয় ব্যাংক। শেষে যেটা করব আমি, দুইটা ব্যাংক মিলে আমার টোটাল মূলধন P1 প্লাস P2, এটা নিব আমি 5,000, তাই না। তারপরে দুইটা ব্যাংক মিলে আমার টোটাল সুদ I1 প্লাস I2, এটা একটা আমার বের হবে। এরপরে দুইটা ব্যাংক মিলে আমার সময় কিন্তু একই, কারণ আমি প্যারালালি দুইটা ব্যাংকে কাজ করতেছি। এই ব্যাংকেও টাকা জমা দিছি, এই ব্যাংকেও একই সাথে টাকা জমা দিছি। দুইটা ব্যাংকে 1 বছর পরে আমি দুইটা ব্যাংক থেকে সুদ পাবো। তার মানে এই না যে 1 বছর যোগ 1 বছর 2 বছর আমার মোটের উপরে 2 বছর লাগতেছে, তা না, মোটের উপর 1 বছরই লাগতেছে, কারণ দুইটা ব্যাংক পাশাপাশি সমান্তরালে কাজ করতেছে। সো টোটাল এন এর ভ্যালুটা হবে 1 বছরই। এইখানকার টোটাল পি হবে আমার P1 প্লাস P2, টোটাল আই হবে আমার I1 প্লাস I2, এন হবে 1 বছর। আর কত সেটা আমি আসলে এই টোটালের ওপর বের করব। এটা কি আপনি বুঝতে পারছেন যে আমরা কি করতে চাচ্ছি বলেন? আমরা যেটা করতে চাচ্ছি, প্রথমটা থেকে টোটাল সুদ, দ্বিতীয়টা থেকে টোটাল সুদ বের করে এই দুইটা সুদ যদি যোগ করি তাহলে আমি মোটের ওপর টোটাল সুদ ওইটা পাচ্ছি। মোট টাকা কত? 5,000। মোট সময় আমার 1 বছর। তাহলে সেই ক্ষেত্রে আমার এই টাকার এই সুদ 1 বছর কত রেট সেটা বের হয়ে যাবে। প্রসিডিউরটা মনে হয় বোঝা গেছে। যদি বোঝা যায় তাহলে আসেন ক্যালকুলেশন শুরু করি। প্রথম ক্ষেত্রে আমি I1টা বের করব।
দেখেন এটা প্রথম ক্ষেত্রে, তার মানে কোন ব্যাংক? সোনালী ব্যাংকের কাজ করতেছি, মনে করেন সোনালী ব্যাংক। তাহলে সোনালী ব্যাংকের I1 ইকুয়ালস টু P1 N1 R1 ডিভাইডেড বাই 100, তাই না? তাহলে P1 কত আমার? 3,000 টাকা, 3,000 ইন্টু N1 1 বছর, R1 হচ্ছে আমার 10 ডিভাইডেড বাই 100। তাহলে 2 0 1 0 1 0 কেটে দিলাম, থাকলো কত? 300 টাকা আমি সুদ পাচ্ছি। এবার I2 কত দেখেন তো? I2 অর্থাৎ রূপালী ব্যাংক থেকে আমি কত পাচ্ছি? এখানে পাচ্ছি হলো 2,000, সরি আবার ফর্মুলাটা লিখে নিই, P2 N2 R2 ডিভাইডেড বাই 100। তাহলে P2 হচ্ছে 2,000 N2 1, R2 হলো গিয়ে 8, নিচে 100, 2 0 2 0 কাটলাম, তাহলে থাকবে হচ্ছে 8 দুগুণে 16, 160 টাকা। বুঝা গেছে? তাহলে 160 টাকা আমার আসলো কোথা থেকে? রূপালী ব্যাংক থেকে। ওকে, এবার দেখেন আমার 3 নম্বর কেস। 3 নম্বর কেস কি? সোনালী প্লাস রূপালী, অর্থাৎ দুইটা মিলায়ে আমার কি ঘটনা ঘটতেছে সেটা আমি দেখব। সেক্ষেত্রে আমার পি হচ্ছে দুইটা মিলে 5,000, তাই না? আর আই আমার দুইটা মিলে কত? 300 একে 460 টাকা। আর আমার বের করতে হবে এন হচ্ছে 1 বছর। তাহলে আসেন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। এটার জন্য আবার ফর্মুলা দিব, টোটালের উপর ফর্মুলা, আই ইকুয়ালস টু পি এন আর বাই 100। তাহলে পি এর মান 5,000, এন এর মান 1, আর এর মান জানি না, 100 ইজ 100, সো 0 0 কাটা, 0 0 কাটা। তাহলে 50 আর ইকুয়ালস টু আই এর ভ্যালু কত? 460। তাহলে আর ইকুয়ালস টু 460 ভাগ 50, 0 0 কাটলাম, 46কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 নং 45, দেখা যাচ্ছে 5 নং 45, নিচে 1, তাই না? পয়েন্ট দিলে 0, 5 দুগুণে 10। যাক, আমার আন্দাজ একদম কারেক্টলি মিলে গেছে, 9.2, তাই না? অঙ্কটা যদি আমি শেষ করি তাহলে পাচ্ছি কত? 9.2, অর্থাৎ আমার আর এর মান 9.2 বা 9.2% হারে আমি আসলে মোটের ওপরে সুদ পাচ্ছি শতকরায়। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এইখানে আরেকটা ম্যাথ আছে 5 নাম্বার, ঠিক একই রকম ম্যাথ। এখানে একটাতে লাভ করছি, আরেকটাতে লোকসান করছি, সব মিলিয়ে কত লোকসান হয়েছে। সো এই ক্যালকুলেশনও একই রকমভাবে আমি করব। প্রথমটাতে লাভের অ্যামাউন্ট আমি হিসাব করব, দ্বিতীয়টাতে লোকসানের অ্যামাউন্ট হিসাব করব, আর সব মিলিয়ে কত লোকসান হয়েছে সেটা আমি হচ্ছে গিয়ে হিসাব করব। ওকে, আচ্ছা, তো আমরা টাইপ 3-তে চলে যাই। টাইপ 3-তে যে ম্যাথগুলো আছে এইটার মোটামুটি হচ্ছে ইন্টারেস্টিং, আমরা দেখব টাইপ 3 এর ম্যাথগুলো। যেমন প্রথম ম্যাথেই আমাদের কোশ্চেনটা একটু পড়ে ফেলি। প্রথম ম্যাথে আমাদের বলতেছে হচ্ছে একজন ব্যবসায়ী একটা পণ্যের মূল্য 25% বাড়ালো, তারপরে বর্ধিত মূল্য থেকে 25% কমালো, যে মূল্য বাড়ায় যে মূল্য হয়েছিল সেটা থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কি হবে? বাড়বে, কমবে, নাকি একই থাকবে? আচ্ছা, এখানে যদিও একই থাকার অপশন নাই, কিন্তু আমাদের পড়ে হয়তো মনে হতে পারে যে একই থাকবে, এই জন্যই আমি এই কথাটা বললাম। দেখেন, একজন ব্যবসায়ী একটা পণ্যের মূল্য 25% বাড়াইলো, তারপরে ওখান থেকে আবার 25% কমাইলো। তাহলে মনে হতে পারে যে 25% বাড়ছে, 25% কমছে, তার মানে অ্যাকচুয়ালি যতটুকু বাড়ছে ততটুকুই কমছে। কিন্তু এই ধারণাটা আসলে ভুল। কেন ধারণা ভুল এটা আপনাকে একটু সহজে আমি দেখাতে পারি। ধরেন 100 টাকা ছিল আপনার পণ্যের দাম, তাহলে আপনি 25% বাড়াইছেন, মানে কত? 125 টাকা হয়েছে। এখন 125 টাকা হওয়ার পর আপনি যখন এর 25% কমাচ্ছেন, কার 25% কমাচ্ছেন? 125 টাকার 25%। 125 টাকার 25% কত? 25 টাকা না, কিন্তু তার বেশি। 125 টাকার 25% হচ্ছে 125 টাকা থেকে আপনি কতটুকু কমাচ্ছেন? 125 টাকার 25% কমাচ্ছেন, অর্থাৎ 125 ইন্টু 25/100 এতটুকু কমাচ্ছেন। এটা হচ্ছে কিন্তু 4 দিয়ে কাটাকাটি করলে 3, 3 একে 3, 0.20, 31.5 টাকা।
125 টাকার 25% হচ্ছে 31.5 টাকা। তার মানে আপনি বাড়ানোর সময় বাড়ালেন 25 টাকা, কিন্তু কমানোর সময় কমাচ্ছেন কত? 31.5 টাকা। সো কমানোর সময় বেশি কমে যাচ্ছে, তার মানে আলটিমেটলি আপনার সর্বশেষ মূল্য প্রথম মূল্যের চেয়ে অনেকখানি কমে আসবে। সো আমরা আসেন এটা একটু সিস্টেমেটিক ওয়েতে করি, আমরা ধাপে ধাপে এই ম্যাথটা করব। প্রথম ধাপ হবে যে প্রথমে তার টাকা কত ছিল সেটা আমরা সবসময় দেখেন, এখানে একটা টিপস দেওয়া আছে, 100 টাকা শেষমেশ কত দাঁড়ায় সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে পণ্যের মূল্য ছিল 100 টাকা, আগে যা করলাম তাই করব। দ্বিতীয় ধাপে আমার পণ্যের মূল্য হয়ে যাবে কত? 125 টাকা, তাই না? কারণ 25 টাকা বাড়বে। তৃতীয় ধাপে কত টাকা বাড়বে? না, তৃতীয় ধাপে বাড়বে না, কমবে। কতটুকু কমবে? মাইনাস 125-এর 25%। 25% মানে হচ্ছে 25/100, তাই না? 125-এর 25%, 25/100। সো এইটাই একটু আগে আমি কাটাকাটি করলাম, আরেকবার একটু কাটি। 4 দিয়ে 125-কে আপনারা খাতায় এভাবে ভাগ করতে পারেন। 4 দিয়ে 125-কে যদি ভাগ করেন দেখবেন 31.5 এরকম আসবে। ওইটা আমি আর ডিটেলস করলাম না, একটু আগে করছি। 31.5 টাকা কমবে। 31.5 টাকা যদি কমে, 125 থেকে 31.5 বাদ দেন, 125 থেকে 31.5 যদি আমি বাদ দেই, তাহলে 31.5, এটা একটু বাদ দিয়ে দেখি কত হয়। 5 আছে, কত হলে 10 পাবো? 5 হাতে থাকে 1, 1 2, 3 আর কত হচ্ছে 9, আর এটা 93.5 হচ্ছে। তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে 93.5। এখন দেখেন শুরুতে ছিল কত? 100, শেষে হয়েছে কত? 93.5। কতখানি কমছে? 6.5 টাকা কমছে। প্রসিডিউরটা বোঝা গেল? প্রথমে আমি কি করব? ধাপে ধাপে কাজগুলা করব, করে আমি একদম শুরু থেকে শেষেরটা চেক করব। শুরু থেকে শেষে কি হয়েছে? 6.5 এইটুকু পরিমাণ কমছে। তার মানে 100 টাকার উপরে 6.5 কমছে, তার মানে 6.5% কমছে। 6 আচ্ছা, আমার এইখানে সম্ভবত ক্যালকুলেশনে কোথাও একটু ভুল হয়েছে। 6.25 হবে এটা, ঠিক আছে? 6.2 সম্ভবত এখানেই একটা ভুল হয়েছে আর কি। 4 দিয়ে ভাগ করলে 3 4 12 নামে হচ্ছে 5, 4 1 4 নামে হচ্ছে 1, দশমিক দিলে 0, 4 2 8 নামে হচ্ছে 2, 20, 4 5 20, হ্যাঁ 31.25 হবে। 31.25 হলে 93.75 হবে। এটা হবে 93.75। সো বিয়োগ করলে হবে 6.25 আসলে। তো 6.25% এটা হচ্ছে কি হবে? কমবে, তাই না? কারণ শুরুতে 100 ছিল, পরে হয়েছে 93.75, তার মানে কি হয়েছে? কমছে। কত পার্সেন্ট কমছে? 6.25% কমছে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং হচ্ছে এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে উল্টা কথা বলে, অর্থাৎ বললো যে প্রথমে 25% কমাইলো, প্রথমে দাম 25% কমাইলো, তারপরে আবার 25% বাড়াইলো। তখন কি হবে বলেন তো? তখন আলটিমেটলি বাড়বে, তাই না? আলটিমেটলি বাড়বে কত পার্সেন্ট? ওই একই 6.25% বাড়বে তখন। এটা হবে অ্যান্সার। আচ্ছা, যদি কি হয়, যদি এর উল্টা কাজটা করা হয়, আগে কমানো পরে বাড়ানো, ঠিক আছে, তাহলে আলটিমেটলি বাড়াবে। অর্থাৎ লাস্টে যে কাজটা করা হচ্ছে সেটাই হবে। আচ্ছা, দুইটি ক্রমিক ছাড় 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান? দেখেন এটাও খুব সহজ একটা ম্যাথ। আমি যদি বলি যে একটা ছাড় প্রথমে 20% দেওয়া হচ্ছে, তাহলে প্রথমের টাকাটা আমি 100 ধরে নিব। প্রথমবার যখন ছাড় দেওয়া হলো 20%, তখন আপনার 20 টাকা বিয়োগ যাচ্ছে, যেহেতু ছাড় 100 টাকার উপরে 20 টাকা, তার মানে বিয়োগ করে আপনার টাকা হচ্ছে 80 টাকা। এর উপরে আপনি আবার ছাড় দিচ্ছেন কত? 15%। তাহলে 15% মানে কি 80 থেকে 15 বিয়োগ যাবে? না, 100 টাকার উপরে 15 টাকা। তাহলে 80 টাকার উপরে কত টাকা? একটু ক্যালকুলেশন করে আসি। দেখেন 80 টাকার উপরে 80 ইন্টু 15%, মানে 15/100, এই পরিমাণ টাকা অ্যাকচুয়ালি লেস হবে, না বিয়োগ হবে, কারণ পরেরটাও আমার ছাড় দিয়েছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 0 0 কাটটা যাবে, 4 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে এখানে 5, 5 দিয়ে 15কে কাটলে 3, তাহলে 3 4 12 টাকা আসলে মাইনাস হবে। 80 থেকে 12 টাকা মাইনাস হলে 68 টাকা হয়। তাহলে আপনি চিন্তা করেন যে এখন আমি মোটের ওপর যদি হিসাব করি, তাহলে মোটের ওপর কত ছাড়ের সমান হবে? এককালীন কত ছাড় হবে? 100 থেকে একদম 68-এ পৌঁছে যান, কত হচ্ছে? 2 32, তাই না? সো 32%।
মোটের উপরে ছাড় হবে হলো 32%, খ নাম্বার। আচ্ছা 8 নাম্বার একই রকম, আপনারা একটু ট্রাই করে দেখেন, আমি এটা আর দেখাতে যাচ্ছি না, আমি এই কোশ্চেনে চলে যাব। সাম্প্রতিক সময়ের প্রশ্ন আমি আগেই বলে নিছিলাম 38তমতে একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, তো আমি ওই কোশ্চেনটাতে যাচ্ছি। দেখেন আর 38 কোশ্চেনটা হলো কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। দেখেন এখানে আবার সেই মুনাফা আসল বা সুদ আসলের কথা বলতেছে, তাহলে এই অঙ্কটা আমরা কি দিয়ে শুরু করব? পি প্লাস আই দিয়ে শুরু করব, ঠিক আছে? পি প্লাস আই সমান 5,500, ঠিক আছে? এখন দেখেন এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো একটু আগে নোট করে নিই। ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে আমার, মনে করেন এই বক্সের মধ্যে আমি ইনফরমেশনগুলো লিখব, আর অঙ্কটা করব হচ্ছে এই জায়গায় 5,500। বক্সে ইনফরমেশন লিখবো হচ্ছে এন সমান দেওয়া আছে 3 বছর, মুনাফা আসলে এটা তো লিখছি, মুনাফা আসলের 3/8 অংশ, তার মানে আই হচ্ছে আমার 3/8 ইন্টু পি। মুনাফার হার কত, মানে আর সমান কত, তাই না? এই হচ্ছে মোটামুটি কাজ। এখন দেখেন পি প্লাস আই, এটা লেখার পরে কি ছিল? আই এর ফর্মুলা লিখতে হবে পি এন আর ডিভাইডেড বাই 100, এটা সমান 5,500, বা পি কমন নিব এখন, তাই না? পি ইন্টু 1 প্লাস এন আর ডিভাইডেড বাই 100 সমান 5,500। আচ্ছা এখন দেখেন মুনাফা আসলের কত অংশ? 3/8 অংশ। আচ্ছা আমরা এখানে একটা ঝামেলা করে ফেলছি, মুনাফার ভ্যালুটা এখানে বসাই নাই, মুনাফার ভ্যালুটা এখানে বসাইতে হবে। দেখেন মুনাফার ভ্যালু আয়ের এখানে সূত্র লিখবো না, যেটা লিখছিলাম সেটা ভুল ছিল, আয়ের এখানে সূত্র লেখা যাবে না। কি করতে হবে? এখানে যে ভ্যালুটা দেওয়া আছে 3p/8, এটা লিখতে হবে 3p/8। তাহলে পি কমন নেন, 1 প্লাস 3/8 সমান 5,500। তাহলে কাটেন। আচ্ছা সাম্প্রতিক সময়ের প্রশ্ন, আমরা 38-এর এই প্রশ্নের রেফারেন্স আগেই দিয়েছিলাম যে 38-এ একটা ভালো কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা আমি এখন সলভ করতে যাচ্ছি। দেখেন কোশ্চেনটা একটু পড়ি। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, সেক্ষেত্রে যদি মুনাফার পরিমাণটা আসলের 8/3 হয়, তাহলে মুনাফার হার কত? ঠিক আছে, দেখেন এইখানে অ্যাকচুয়ালি মুনাফা আসলের 3/8 অংশ, এইটা মেইন পয়েন্ট। দেখেন আমি এই সলিউশনটা পরের পেজে আপনাদের জন্য করে রাখছি, কিন্তু আমরা একটু ইনফরমেশনগুলো লেখার চেষ্টা করব। দেখেন এখানে সময় এন হচ্ছে গিয়ে 3 ইয়ার্স, তাই না? 3 বছর সময় হচ্ছে 3 বছর, মুনাফা হচ্ছে গিয়ে আসলের 8/3 তার মানে হচ্ছে আই সমান 3/8 ইন্টু পি। মুনাফা আসলের 3/8 অংশ, সো আই সমান 3/8 ইন্টু পি। আর মুনাফার হার কত এটা বের করতে বলছে, আর ইকস টু ওয়াট। আর আরেকটা জিনিস দেওয়া আছে পি প্লাস আই, এটা সমান 5,500। তো আসেন আগে আমরা মুনাফার সূত্র থেকে ম্যাথটা দেখি আগানো যায় কিনা। আই এর ফর্মুলা আমরা একটা জানি, সে ফর্মুলাটা হচ্ছে পি এন আর ডিভাইডেড বাই 100, আর এখান থেকে আই এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 3p/8, তাহলে এটা সমান পি এন আর ডিভাইডেড বাই 100। আই এর ভ্যালু বসাই দিলাম এখান থেকে। এবার দেখেন পি কেটে যায়, তাহলে 3/8 সমান এন আর বাই 100। এখন কথা হচ্ছে এই এন আর আর এর মধ্যে আমার আর বের করতে হবে, আর এন এর ভ্যালু দেওয়া আছে কয় বছর? এই যে দেখেন কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 ইয়ার্স, তাই না? এন এর ভ্যালু যদি 3 বছর হয়, তাহলে এখন এন এর জায়গায় আমি 3 বসাই দিব, 3r ডিভাইডেড বাই 100, এখানে 3/8। তাহলে দেখেন এই ইকুয়েশনটাতে আমি সবই পেয়ে গেছি, শুধু আর জানি না, তাহলে আর এর মান আমরা বের করতে পারবো। আচ্ছা এই ম্যাথটা পরের পেজে দেখেন সলিউশন দেওয়া আছে, সো সেখান থেকেও আপনারা সলিউশনটা নিতে পারেন। এরপরে আসেন যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা। এই যে আমরা এই পর্যন্ত যে মুনাফার কাজটা করলাম সেটা ছিল সরল মুনাফা, এই মুহূর্তে আমরা চক্রবৃদ্ধি মুনাফার কাজ করব। চক্রবৃদ্ধি মুনাফা, এটা নিয়ে খুব বেশি কোশ্চেন আসে না, একটা টাইপের ম্যাথই শুধু আসে,
ঠিক আছে, এটা খুবই রেয়ার কেসে এই ম্যাথ আসে, যেরকম 39তমতে একটা না কোন তো হ্যাঁ 40তমতে একটা কোশ্চেন আসছিল, যেটা আমরা পরের পেজে দেখতে পাচ্ছি। 40তমতে একটা কোশ্চেন আসছিল, কিন্তু এর আগে কখনোই তেমন একটা কোশ্চেন আসতে দেখা যায় নাই। সো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা জেনে রাখবো যাতে ম্যাথ করতে সুবিধা হয়। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু, দেখতে পাচ্ছেন, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মানে 1 প্লাস আর বাই 100, এই অংশটুকুর ওপরে পাওয়ারটা বসছে এন। এন কি? বছর, আগের মতোই সময়। আর হচ্ছে রেট, পি হচ্ছে মূলধন, আই হচ্ছে টোটাল সুদ। ওকে, তাহলে আমি যদি এই কোশ্চেনটা আপনাকে করি যে শতকরা 10 টাকা হার সুদে, মানে যেখানে আর এর ভ্যালু হচ্ছে 10, 500 টাকা এটা হচ্ছে মূলধন, কয় বছরে? 2 বছরে, এটা হচ্ছে এন। সুদে আসলে কত হবে? তার মানে বের করতে হবে পি প্লাস আই। এই ফর্মুলা আমাকে কি দিবে? এই ফর্মুলা আমাকে শুধু আই দিবে, তার সাথে পি আবার যোগ করতে হবে। সুদে আসলে কত হবে যদি চক্রবৃদ্ধি মুনাফা গৃহীত হয়? ঠিক আছে, আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা গৃহীত হলে আমার টোটাল সুদে আসলে কত টাকা হচ্ছে সেটা আমি পাবো কোন ফর্মুলা থেকে? এই ফর্মুলা থেকে, পি প্লাস আই। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি তো পি এর মতো, আর আইটা হচ্ছে আমার এই ফর্মুলা দিয়ে পাবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এইখানে পি যদি আপনি কমন নিয়ে ফেলেন, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবার পি এর ভ্যালু কত? 500 ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 0.1, তাহলে এটা সব মিলে হবে 1.01 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এখন এইটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা আসলে আসবে, এটা 1.01কে স্কোয়ার করতে হবে আর কি। তো এই দশমিকের সংখ্যাকে কিভাবে গুণটুন করতে হয় এগুলো আমরা আগে ম্যাথ 1 লেকচারে কভার করছি, সুতরাং ওই কৌশলটা এখানে অ্যাপ্লাই করে আপনি যোগ বিয়োগ করলে এটার অ্যান্সার পেয়ে যাবেন। এনিওয়ে, আমরা 40তমতে যে কোশ্চেনটা দেখছিলাম সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে দেখেন, আমরা একটু পড়ি। 450 টাকা বার্ষিক 6% হার সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? এটা 40তম, কিন্তু এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা উল্লেখ করে নাই। একটু ভালো করে খেয়াল করবেন, এই কোশ্চেনে কিন্তু যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফার কথা উল্লেখ করছে কি না? উল্লেখ করে নাই। তার মানে এই ম্যাথটা আসলে আপনার এই যৌগিক বা চক্রবৃদ্ধি না, এটা সরল মুনাফা হবে। যখনই দেখবেন উল্লেখ করা নাই যৌগিক বা চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে সেই ম্যাথটা হচ্ছে সরল মুনাফার ম্যাথ। আর যখন উল্লেখ করা থাকবে, যেমন এই ম্যাথে চক্রবৃদ্ধি মুনাফা উল্লেখ করা আছে, তাহলে এটা চক্রবৃদ্ধি হবে। আর যদি উল্লেখ না করা থাকে তাহলে ধরে নেবেন সরল মুনাফা, তার মানে এই ম্যাথটা সরল মুনাফার ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটাতে যাই। সম্ভবত এই কোশ্চেনটা না, এই কোশ্চেনটা 40তম কোশ্চেন। আপনারা একটু ইয়ে দেখে নিয়েন, বই দেখে নিয়েন। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তার মানে এই ম্যাথে দেখেন আর দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর পি এন। বের করতে হবে কি? সরল মুনাফা বের করতে হবে আই, আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। এটা মনে করেন সরল, আই সরল আর আই চক্রবৃদ্ধি। তাহলে সরল মুনাফা বের করবেন ফর্মুলা দিয়ে, চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন, তারপরে কি করতে হবে? পার্থক্য, অর্থাৎ এই দুটো বিয়োগ করতে হবে। বুঝতেই পারতেছেন আপনার মুনাফা কোনটা বেশি হবে? চক্রবৃদ্ধিতে মুনাফা বেশি হবে, সেখান থেকে আমি সরলটা বিয়োগ করলে আমি অ্যান্সার পেয়ে যাব। আশা করি অঙ্ক পারা যাবে। এবার আসেন লাভ ক্ষতি, আমাদের এই লেকচারের সর্বশেষ টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে রিসেন্ট বিসিএসে মনে হয় শুধু একবার মিস গেছে, সেটা হচ্ছে ওরা কোনো বারই মিস যায় নাই, প্রত্যেকটা বার এখান থেকে কোশ্চেন আসছে। সো এই টপিক হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তবে এই টপিকের আমাদের মেইন ফোকাস থাকবে এই টপিকে শর্টকাটে ম্যাথ করার বুদ্ধিগুলো শেখা। যেমন দেখেন, আমরা প্রথমেই টাইপ 1-এ চলে যাব। টাইপ 1 ম্যাথ হলো, টাইপ 1 ম্যাথটা হচ্ছে গিয়ে লাভ অথবা ক্ষতির হিসাব। দেখেন, লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করব। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আমরা পড়ে ফেলি, তারপরে একটু আমরা সূত্রে যাব। প্রথমে কোশ্চেন দেখেন। কোশ্চেন বলতেছে কি, একটা গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত?
তাহলে এইটা কি মূল্য? 450 টাকায় বিক্রয় করায়, তার মানে এটা হচ্ছে তার কিন্তু বিক্রয় মূল্য, তাই না? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কি আমার 450 টাকা। এটা বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হলো। তার মানে মনে করেন যে, আচ্ছা মনে করার আগে আমি দেখি কোশ্চেনটা কি, গরুটির ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্যটা কিন্তু দেওয়া নাই, তাহলে আমি কি করব, ক্রয় মূল্যটা ধরে নিব। ক্লিয়ার? ক্রয় মূল্য ধরে নিব হচ্ছে এক্স। ক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই, এই ধরনের ম্যাথে, এই আজকের যে ম্যাথের লেকচার, এই লেকচারের যে কোনো ম্যাথেই আপনি যেটা মিসিং সেটা ধরে নেবেন। আমার সব ম্যাথেই এ ধরনের আসলে বীজগাণিতিকভাবে যদি ম্যাথটা করতে চাই তাহলে এই ধরে নেওয়ার কাজটা আমাকে করতে হবে, তাই না? আচ্ছা যদি করি তাহলে দেখেন, এক্স যদি ক্রয় মূল্য হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন তার লাভের পরিমাণ কত। ক্রয় মূল্যের 1/8 অংশ হচ্ছে তার লাভের পরিমাণ, তাহলে লাভ সমান এক্স ইন্টু 1/8 বা এক্স ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে তার লাভ, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবার গরুটির বিক্রয় মূল্য কত দেখেন তো, 450 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে গরুর বিক্রয় মূল্য যদি 450 হয়, আমরা জানি কি, দেখেন এখন আমরা সূত্রে যাব, লাভ বা ক্ষতির পরিমাণ আমরা কিভাবে পাই। আমি যেই টাকায় বিক্রি করছি আর যেই টাকায় কিনছি, এই দুটার পার্থক্যটাই হচ্ছে আমার লাভ বা ক্ষতি। আমি যে টাকায় বিক্রি করলাম সেটা যে টাকায় কিনছিলাম সেটা থেকে যদি বেশি হয়, বিক্রির পরিমাণটা যদি ক্রয়ের চেয়ে বেশি হয়, তার মানে কি আমার লাভ হইছে। আচ্ছা তাহলে এইখানে যেহেতু আমার লাভ হইছে, তার মানে আমি কি করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দেবো। দেখেন বিক্রয় মূল্য কত, 450 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, মাইনাস ক্রয় মূল্য কত এক্স, বিয়োগ দিলে আমি কি পাবো, লাভ পাবো। কত টাকা লাভ পাবো, এই যে দেখেন লাভ এখানে আছে, হিসাব আছে এক্স ডিভাইড বাই 8। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, একটা ইকুয়েশন, সমীকরণ না? এই সমীকরণ এখন সমাধান করা যাবে, মাইনাস এক্স এই পাশে পার করেন, তাহলে এক্স প্লাস এক্স বাই 8 সমান 450, তাই না? এখন লসাগু টসাগু নিয়ে এই ম্যাথটা সলভ করতে পারবেন না? আশা করি পারা যাবে। এটা 9x ডিভাইড বাই 8 সমান 450 হবে। এরপরে 8 এখানে যাবে, 9 এখানে আসবে, তাই না? তাহলে এক্স এর মান বের হয়ে যাবে 450 ইন্টু 8 ডিভাইড বাই 9, 5 নং 45, 50, 5 8 40, 400 টাকা। তাহলে 400 টাকা হচ্ছে তার গরুর ক্রয় মূল্য। আচ্ছা তাহলে এই ম্যাথগুলার জন্য, এই ম্যাথগুলাতে একটু খেয়াল করেন, এই ম্যাথগুলায় একটা গরু কিনে একটা গরুই বিক্রি করছি, তাই না? একটা গরু কিনে 3টা গরু বিক্রি করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। অর্থাৎ একই বস্তু বা একই পরিমাণ বস্তুর ম্যাথ এগুলা, ঠিক আছে? আমরা কিছুক্ষণ পরে যে ম্যাথ করব সেখানে দেখব যে টাকায়, যেমন এই যে এই 2 নাম্বার টাইপে দেখেন, টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রয় করলাম, তার মানে আমার পরিমাণটা সেম না, একবার 3টা পরের বার 2টা, আবার টাকার পরিমাণও ঝামেলা হতে পারে। তো সব মিলায়ে আমি আসলে টাইপ 1-এর সাথে টাইপ 2 এর পার্থক্য করতেছি কিভাবে। টাইপ 1-এ আমার একই পরিমাণ বস্তু কেনা বেচা হবে, টাইপ 2-তে আমার এক পরিমাণ নয়, ঠিক আছে? তো টাইপ 1-এর ম্যাথ মোটামুটি আমি কিভাবে করব, লাভ বা ক্ষতি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যর পার্থক্যটাই হচ্ছে আমার লাভ বা ক্ষতি। আর লাভ বা ক্ষতির শতকরা হার যদি বের করতে হয়, তাহলে আমার এই লাভ বা ক্ষতিকে কি করতে হবে দেখেন তো, ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে, তাই না? ভাগ করে একটা ছোট্ট কাজ করতে হবে, এখানে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এইখানে আমার, এইখানে ইনটু 100, ওকে। আচ্ছা আচ্ছা, এটা এটা আপনারা গুণ ধরে নেন আপাতত, ঠিক আছে? ইনটু 100, তারপরে পার্সেন্ট, এই এই শতকরা হার এত পার্সেন্ট আমি পাবো, ওকে। আচ্ছা তাহলে শতকরা হার বের করার জন্য আমার কি করতে হবে, এই যে লাভ বা ক্ষতিকে আমি ক্রয় মূল্য দিয়ে ভাগ করব। কেন? এই যে আমি একটা খনার বচন দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি। লাভ বা ক্ষতি সর্বদা কার সাপেক্ষে হিসাব করতে হয়, ক্রয় মূল্যের সাপেক্ষে, ঠিক আছে? এই কথা আপনি সব সময় মাথায় রাখবেন, কারণ এটা খনা বলে গেছে। লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের সাপেক্ষে, এই জন্য ভাগটা হচ্ছে ক্রয় মূল্য দিয়ে, কখনোই ভুলেও বিক্রয় মূল্য দিয়ে ভাগ করা যাবে না, ইন্টু 100%।
ওকে, এবার আসি আমার পরের টাইপটাতে। এই টাইপের বাকি ম্যাথগুলো আশা করি এর থেকেও সহজ, প্রথমটার থেকেও সহজ, সো পরের ম্যাথগুলো করতে পারবেন। এবার আমরা আচ্ছা, এবার আমরা হচ্ছে টাইপ 2-তে চলে যাই। টাইপ 2-তে টাইপ 2টা আমাদের আসলে এই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটাই আমাদের সেই স্পেশাল একটা শর্টকাট আছে, আমরা সেই শর্টকাটটা একটু শিখব। দেখেন, শর্টকাট শেখার আগে আমরা একটা কোশ্চেন পড়ে ফেলি। কোশ্চেনটা হচ্ছে এই যে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমি প্রথমেই বলে নিই, এই ম্যাথ করার আগে একটু নড়ে চড়ে রেডি হয়ে বসেন, খাতাটাতে হাতের কাছে নেন, কারণ এটা আপনাকে ভালো করে শিখতে হবে। কারণ এটা শিখলে আপনি মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে এক একটা ম্যাথ করে ফেলতে পারবেন। আর অন্যথায় আপনার এই ম্যাথ করতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে, বা মাঝে মাঝে না মিললে 2 মিনিট 3 মিনিট পার হয়ে যায়। সো এখানে আপনি সহজে একটা শর্টকাট সূত্র পাচ্ছেন, যেটা বোঝার জন্য আপনার খাতা লাগবে সাথে। তো খাতা নিয়ে একটু সহজে একটু সোজা হয়ে বসেন, হয়তো শুয়ে টুয়ে যদি থাকেন কেউ তাহলে উঠে বসেন। আচ্ছা, আমরা শুরু করি। প্রথম ম্যাথটা একটু পড়বো। প্রথম ম্যাথটাতে বলা হচ্ছে যে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আচ্ছা, এটা 37তম বিসিএস এর কোশ্চেন। আপনি খেয়াল করেন, এইখানে আমি টাকায় কয়টা লেবু কিনছি? 3টা। বিক্রি করব 2টা, তার মানে পরিমাণ কিন্তু সমান না। এইটা দেখে আমি বুঝবো যে এটা হচ্ছে আমার টাইপ 2 এর ম্যাথ, যেটা শর্টকাট একটা সূত্র দিয়ে করা যায়। আচ্ছা, তো সেই শর্টকাট সূত্রটা হচ্ছে এইটা, দেখেন, অনুপাত -1 ইন্টু 100%। আচ্ছা, গুড। কিন্তু এইখানে আমরা সবই বুঝতে পারলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম হচ্ছে অনুপাতটা কিসের অনুপাত, তাই না? এই অনুপাতটা কিসের অনুপাত সেটা বোঝার জন্য আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখেন, শর্টকাটের ডিটেলস দেওয়া আছে। শর্টকাটের ডিটেলস অনুযায়ী আসেন, আপনি আমাকে আগে ফলো করেন, মানে আমি বোর্ডে কিছু কথা বলবো সেটা একটু ফলো করেন। এইখানে এই ম্যাথে আমি যেটা করব, 2টা কথা লিখব। খাতায় একটু কষ্ট করে লেখেন, ক্রয় আর বিক্রয়, উপরে নিচে ক্রয় আর বিক্রয়, এই 2টা কথা লিখবেন। লিখে আপনি একটা কাজ করবেন, যে এইখানে লিখবেন হচ্ছে গিয়ে সংখ্যা বা পরিমাণ, আর এখানে লিখবেন হচ্ছে টাকা। ঠিক আছে? আমরা যেভাবে আসলে জিনিসপত্র হিসাব করি, আমরা যখন ক্যাশ মেমো টেমো লিখি তখন কিন্তু আগে লিখি সংখ্যা, তারপরে টাকার পরিমাণ লিখি, যে এতগুলা জিনিস কিনছে, তার টাকা হচ্ছে এত, তাই না? তো উপরে ক্রয়, আবার একটু বলি, দেখেন, উপরে ক্রয় নিচে বিক্রয়, এভাবে লিখছেন, এভাবে খাতায় একটু লিখেন। এখানে সংখ্যা, তারপরে হচ্ছে টাকা। এখন আমি ক্রয়ের বেলায় দেখেন, এখানে একটু খেয়াল করেন, আমি কয়টা ক্রয় করছি? 3টা কিনছি, 3টা লেবু কিনছি। কয় টাকায়? 1 টাকায়, তার মানে 1 টাকা। এখানে 3টা লিখলাম, এখানে 1 লিখলাম, বুঝা যাচ্ছে? আচ্ছা, এবার বিক্রয়ের তথ্যটা খেয়াল করেন। বিক্রয়ের তথ্য কি? বিক্রয়ের তথ্য হলো 2টা কিনছি, টাকায় 2টা, বিক্রয় করছি, টাকায় 2টি করে বিক্রয় করছি। তাহলে বিক্রয়ের তথ্য হচ্ছে সংখ্যা 2টা, দাম 1 টাকা। গ্রেট। এখন যেটা করব আমি, সেটা হচ্ছে যে আমার এই যে সংখ্যার ঘরে কি কি লেখা আছে, 3 আর 2, এই 2টা কি সেম? সেম না। এই 2টা কি সেম? সেম, তাই না? টাকার নিচে যে 2টা পরিমাণ আছে, সেই 2টা পরিমাণ কিন্তু মিলে গেছে। দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমার কোন পাশে মিলল। চিন্তা করেন, যেহেতু আমার কোন পাশে মিলছে, ডান পাশে মিলছে না? ডান পাশে মিলছে, যদি ডান পাশে মিলে তাহলে আমি অনুপাত নিব, এই যে এই ফর্মুলাতে যে অনুপাতের কথা বলা হচ্ছিল, এই অনুপাতটা নিব বাম দিকে। ডান পাশে মিললে অনুপাত নিব বাম দিকে, আর তাহলে উল্টা কথাটা কি হবে? বামে যদি মিলে অনুপাত দিব ডান দিকে। এখন কিসের অনুপাত নিব? অনুপাত মানে কিভাবে নিব? অনুপাতটা নিব হচ্ছে, খেয়াল করেন, এইখানে একটা কথা লিখছি আমি, ডানে মিললে সোজা অনুপাত, আর বামে মিললে উল্টা অনুপাত। ডানে মিললে মানে এই মুহূর্তে আমার কোথায় মিলছে? ডানে মিলছে। অনুপাত নিব তাহলে কোথায়? বামে। আর ডানে যদি মিলে, ডান হাতটা আমরা পবিত্র মনে করি না? মানে ইসলাম ধর্ম অনুযায়ী মোটামুটি ডান হাত একটা পবিত্র কাজের জন্য ব্যবহার করা হয়। সো ডান দিকে যদি মিলে, তাহলে আমরা
কি করব, অনুপাতটা নিব সোজা, মানে পবিত্র যেহেতু এইটার সাথে একটু মিলায় নেন আর কি, মানে জাস্ট মনে রাখার কৌশল আর কি। তাহলে ডানে যদি মিলে তাহলে অনুপাত নিব সোজা অনুপাত, এটা এখানে লেখেন লেখা আছে, ডানে মিললে সোজা অনুপাত আর বামে মিললে কেমন অনুপাত, উল্টা অনুপাত। যদি ডানে মিলে তাহলে সোজা অনুপাত, বামে মিললে উল্টা অনুপাত। আচ্ছা, তাহলে আসেন আবার এই ম্যাথে আমরা ফিরে আসি। ম্যাথে কি করছি, ক্রয় আর বিক্রয় দুইটা লিখছি, উপরে সংখ্যা আর টাকা লিখছি, লিখে আমি ক্রয়ের বেলায় 3টা আমি হচ্ছে লেবু কিনছিলাম 1 টাকা দিয়ে, সেটা লিখছি, বিক্রয়ের বেলায় 2টা কিনছি 1 টাকা দিয়ে। এখন আমরা দেখলাম যে কোন পাশে মিলছে, ডান পাশে মিলছে। ডানে যদি মিলে তাহলে অনুপাত নিব বামে, কেমন অনুপাত হবে, ডানে মিললে সোজা অনুপাত হবে, ডান হচ্ছে ভালো ইন্ডিকেট করে, সো সোজা অনুপাত। তো সোজা অনুপাত মানে এইখানে 3/2, মাঝখানে ভাগ চিহ্ন, বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমার সেই অনুপাত। আচ্ছা, গোল্লা না দিই আমরা, এটা হচ্ছে আমাদের অনুপাত 3/2 -1। দেখেন অনুপাত পেয়ে গেছি, তাহলে আর কি করব, অনুপাত -1 ইন্টু 100%। মোটামুটি এই ছিল আমার শর্টকাট। শর্টকাটটা একটু কঠিন মনে হতে পারে শুরুতে, কিন্তু এটা যদি আপনি আমার সাথে আরও 2-1টা প্র্যাকটিস করে ফেলেন, এটা একদম আপনি মানে হাতের মুঠোয় চলে আসবে। এবং এই যে সংখ্যা, এই যে টাকা, এই কথাগুলো লেখা বা ক্রয় বিক্রয় এগুলো লেখার কোনো প্রয়োজনই পড়বে না, ঠিক আছে? সো আসেন আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমার মনে হয় এই বড় বড় ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু করতে গেলে মোটামুটি 1 পৃষ্ঠার মতো হয়। সো এটা আমরা সহজে করতে পারতেছি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন দেখেন এই বিয়োগ টিয়োগ করলে কত হচ্ছে, 3 মোটামুটি হাফ ইন্টু 100%, মোটামুটি হচ্ছে 50% আসছে, তাই না? এটার অ্যান্সার হবে 50%। এবং দেখেন এটার বিয়োগ টিয়োগ করলে কিন্তু +50% আসে, তার মানে এটা লাভ। এবং এটা চিহ্ন সহ আপনাকে অ্যান্সার দিবে, যদি লাভ হয় দেখবেন প্লাস চিহ্নে অ্যান্সার আসছে, লস হলে মাইনাসে আসবে। সো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা বোঝার জন্য আপনার মাথা খাটানোর দরকার নাই। ধরেন আপনি এটা নিয়ে কনফিউজড হয়ে গেলেন যে টাকায় 3টা করে লেবু কিনে টাকায় 2টা করে লেবু বিক্রয় করতেছে, তাহলে শতকরা কত, যদি কোশ্চেন করে লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ এরা বলে দিল না যে লাভ হবে, লাভ বা ক্ষতি, তখন অপশনে থাকলো এত% লাভ এত% ক্ষতি, তখন কিন্তু কনফিউশনের একটা ব্যাপার, তাই না? সো সেই কনফিউশনও কিন্তু দূর হয়ে যাচ্ছে, একদম চিহ্ন সহ আপনাকে রেজাল্ট দিয়ে দিবে এই শর্টকাট। ওকে, তাহলে শর্টকাটটা আমি আর একবার একটু অ্যাপ্লাই করি, দেখেন নতুন আরেকটা ম্যাথে, ধরেন 2 নাম্বার ম্যাথে আমি অ্যাপ্লাই করতে চাই। 2 নাম্বার ম্যাথে কি বলছে, টাকায় 2টি করে আম ক্রয় করে, টাকায় 2টি করে আম ক্রয় করে টাকায় কয়টা করে বিক্রয় করতেছি, 3টা করে বিক্রয় করতেছি। তাহলে শুরুতে আমি কি করব, শুরুতে আমি লিখব ক্রয় আর লিখব বিক্রয়, ঠিক আছে? এবার প্রথমে কি থাকবে আমার সংখ্যা, ক্রয়ের সংখ্যা কয়টা, ক্রয়ের সংখ্যা হচ্ছে 2টা, কয় টাকা দিয়ে কিনছি, 1 টাকা দিয়ে কিনছি। বিক্রয়ের বেলায় কি করছি দেখেন তো, বিক্রয় করছি 3টা, কয় টাকা দিয়ে, 1 টাকা দিয়ে বিক্রয় করছি। স্টিল আবার আমার কি হইলো দেখেন তো, কোন পাশে মিলছে, ডান পাশে মিলছে। ডান পাশে মিললে অনুপাত নিব কোথায়, বাঁয়ে। ডানে মিললে অনুপাত কেমন হবে, সোজা না উল্টা, ডানে মিললে অনুপাত হবে সোজা, তাহলে 2/3, 2/3 -1 ইন্টু 100%, তাই না? একই রকম একটা ম্যাথ, কিন্তু এটাতে অ্যান্সার কিন্তু আলাদা হবে। মাইনাস, দেখেন একটু হিসাব করে, 3 মাইনাস, তাহলে -1/3 ইন্টু 100%, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হলো 33.33%, কিন্তু নেগেটিভ। নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে, এখানে লাভ হবে না, এখানে কি হবে, ক্ষতি হবে, তাই না, লোকসান হবে। যদি এখানে লাভ কোশ্চেন করেছে, এই লাভের জায়গায় একটু ক্ষতি বসায় নেবেন, কোশ্চেনে একটু ভুল আছে। আচ্ছা, 3 নাম্বার, 100 টাকায় 1 ডজন কলম কিনে 200 টাকায় বিক্রয় করলে শতকরায় কত লাভ হবে। 100 টাকায় 1 ডজন কলম কিনে 200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমার মনে হয় আমাদের এই শর্টকাট প্রসেসটা বোঝা গেছে। এবার 3 নাম্বারের জন্য একটু আমরা অ্যাপ্লাই করে আসি। দেখেন 3 নাম্বার কি বলছে, 100 টাকায় 1 ডজন কলম কিনছি। তাহলে আবার আসেন, প্রথমে কি লিখব, সংখ্যা লিখব, কয়টা কিনছি, 1 ডজন মানে 12টা, কয় টাকায়, 100 টাকায়। ওকে, এরপরে কি করছি, 200 টাকায় বিক্রয় করছি, কয়টা বিক্রয় করছি, ওই 1 ডজনই, তার মানে 12টাই বিক্রয় করছি 200 টাকায়। দেখেন তো ঠিক আছে না ইনফরমেশন? আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো কোন পাশে মিলছে, বামে মিলছে।
বামে মিললে অনুপাত নিব কোথায়? ডানে। কেমন অনুপাত? বামে মিললে উল্টা অনুপাত, তাই না? বামে মিললে উল্টা অনুপাত। আরেকবার একটু পড়ে আসেন। বামে যদি মিলে তাহলে উল্টা অনুপাত, আর ডানে মিললে সোজা অনুপাত। তাহলে আমার মিলে গেছে হচ্ছে বামে, সুতরাং ডানে যাব এবং উল্টা অনুপাত নিব। 200 উপরে যাবে আর 100 আসবে নিচে, -1 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমার 100/100 ইন্টু 100%, মানে হচ্ছে 100%ই আমার হচ্ছে গিয়ে কি হয়েছে, পজিটিভ আসছে, তার মানে লাভ, 100%ই আমার লাভ। ওকে, তো এইরকম আমার আরো কিছু ম্যাথ আছে, এগুলো আপনাদের জন্য HW থাকবে। আচ্ছা, HW এর আগে আর একটা ম্যাথ করে দিতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই ম্যাথটা একটু করে দিই। 4 নাম্বার ম্যাথ একটু দেখেন। 4 নম্বরে দেখেন, আপনার 10 টাকায় 8টি কলম কিনে 8 টাকায় 10টি বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? দেখেন, আপনার ক্রয়ের ইনফরমেশন কতটুকু? এই প্রথম অংশটুকু না, কেনার তথ্য হচ্ছে প্রথম অংশটুকু, আর বিক্রয়ের তথ্য হচ্ছে পরের অংশটুকু। তাহলে 10 টাকায় 8টি কলম কিনে এই তথ্যটা আমি হচ্ছে লিখে ফেলি আগে, ক্রয়ের তথ্য। তাহলে শুরুতে আমি লিখবো সংখ্যা 8টা, কয় টাকায় কিনে? 10 টাকায়। তারপরে বিক্রয়ের তথ্যে আমি লিখবো প্রথমে 10টা বিক্রি করে কয় টাকায়? 8 টাকায়। এবার একটা ঝামেলা দেখেন, বামেও মিলে নাই, ডানেও মিলে নাই, কোনো পাশেই মিলে নাই। তাহলে কি করব? মিলাতে হবে। মিলে নাই যেহেতু, তাহলে মিলাতে হবে। কি দিয়ে মিলাবো? এই যে পুরা এই জিনিসটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব, এখানেও কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করে আমরা এই কোনো এক পাশে মিল নিয়ে আসব। কোন পাশে মিলানো ভালো? ডান পাশে মিলানো ভালো, তাই না? সো ডান পাশে মিলানোর চেষ্টা করি। দেখেন, 10কে যদি আমরা 8-এর সাথে মিলাতে চাই, তাহলে কত দিয়ে গুণ করা যায়? এখানে 8 দিয়ে গুণ করা যায়, তাহলে 8×10 80 হবে। আর এইখানে গুণ করতে হবে তখন 10 দিয়ে। তাহলে এই বিষয়টাকে, অর্থাৎ এই পুরা ক্রয়ের যে ইনফরমেশন, এই পুরা ক্রয়ের ইনফরমেশনটাকে আমি 8 দিয়ে গুণ করব, আর পুরা বিক্রয়ের ইনফরমেশনটাকে আমি 10 দিয়ে গুণ করব। এটা অনেকটা অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান করার মতো। ঠিক আছে, আচ্ছা, যদি গুণ করি তাহলে দেখেন 8 দিয়ে গুণ করে ফেলেন, দেখেন এটা কত হয়ে যাবে? 8×8 = 64 হয়ে যাবে, আর 8×10 80 হয়ে যাবে। আর 10 দিয়ে এটাকে গুণ করে ফেললে 10×10 100, আর 8×10 80 হবে। এবার দেখেন ডান পাশে মিলছে না? তাহলে কি হবে? অনুপাত নিব বামে, এবং অনুপাতটা কেমন হবে? ডানে যেহেতু মিলছে, অনুপাত হবে সোজা। তাহলে 64/100 সরাসরি অনুপাত -1 ইন্টু 100%। তাহলে 100, 64 - 100 মানে -36 / 100 ইন্টু 100%, তার মানে এটা কাটা -36%। তার মানে কি আপনার কি হয়েছে? লস হয়েছে। কত পার্সেন্ট? 36% লস হয়েছে। ঠিক আছে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি সেটা আমি বের করতে পারলাম। তো একই রকম কিছু ম্যাথ আপনাদের প্র্যাকটিসের জন্য HW হিসেবে দেওয়া আছে। এগুলা একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন, কারণ এটা মোটামুটি প্র্যাকটিস করে ফেললে দেখবেন যে আপনি এগুলা ইউজ করে ম্যাথ করতে পারছেন, আর এটা করতে পারলে আপনার অনেক সময়ের সাশ্রয় হবে আর কি। ওকে, পূর্বে পরে এরকম কিছু ম্যাথ আছে। দেখেন, এই ম্যাথ আর পূর্বে পরের ম্যাথ একই রকম। ঠিক আছে, যদিও অন্য একটা টাইপে নেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি একই রকম ম্যাথ। আসেন আমরা কিভাবে একই রকম ম্যাথ সেটা বোঝার চেষ্টা করি। চিন্তা করেন, টাইপ 3-তে আমরা এইখানে অঙ্ক করার সময় দেখেন, একটা অঙ্ক আগে পড়ে ফেলি। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে কলার দাম 20% কমে গেছে, ফলে 12 টাকায় আগে যতগুলা পাওয়া যেত তার থেকে 2টা কলা বেশি পাওয়া যাচ্ছে। এখন কোশ্চেন করা হচ্ছে যে বর্তমানে একটি কলার দাম কত? একটু খেয়াল করে দেখেন তো, এইখানে মোটামুটি ওই ক্রয় বিক্রয়ের মতোই একটা ব্যাপার না? যে আগে 3 টাকায় এতগুলা কলম কিনে পরে 5 টাকায় 8টা করে বিক্রয় করছি। হ্যাঁ, এখানেও কাইন্ড অফ ওই রকম, যে আগে একরকম দাম ছিল, পরে আরেক রকম হয়েছে। সো আগেরটা ছিল ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আর এখানে হচ্ছে জাস্ট পূর্বে পরে। তো পূর্বে পরের এই ম্যাথটা আমরা হচ্ছে একটু আগের রুল দিয়ে করার চেষ্টা করব। দেখেন এখানে একটু আমাকে ফলো করেন। পূর্বে পরে যদি ম্যাথ থাকে তাহলে আমি
এইভাবে কথা দুইটা লিখবো, ঠিক আছে? বা আগে পরে লেখেন, তাহলে কনফিউশন হবে না, কারণ দুইটাই প দিয়ে শুরু। তাহলে আগে আর পরে। এবার লেখেন, প্রথমে জানি কি লিখি, ফর্মুলা কিন্তু আগেরটাই, শর্টকাট যে ফর্মুলাটা শিখলাম এর আগে, সেই একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবেন। দেখেন আগে আমার ইনফরমেশনটা কি ছিল, 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাচ্ছি। কখন? বর্তমানে। তাহলে বর্তমানে আমার কলা পাচ্ছি হচ্ছে 2টা বেশি। তাহলে আগে কয়টা পাইতাম সেটা মনে করেন যে আমি ধরে নিলাম সেটা এক্সটা পাইতাম। আগে কিন্তু টা লিখতে হবে, তাই না? আগে সংখ্যা লিখতে হবে, তারপরে টাকা লিখতে হবে, মনে করে দেখেন। তাহলে পূর্বে অর্থাৎ আগে আমি কি পাইতাম, ধরে নিলাম আগে আমি এক্স সংখ্যক কলা পাইতাম, এখন পাচ্ছি কয়টা কলা, এক্স প্লাস 2, 2টা কলা বেশি পাচ্ছি। আগে 12 টাকায়, এখনো সেই একই 12 টাকায়, অর্থাৎ 12 টাকা খরচ করে আগে এক্স সংখ্যক কলা পাইতাম, এখন 12 টাকা খরচ করে 2টা বেশি কলা পাচ্ছি, এক্স প্লাস 2। এই সেট আপটা বোঝা গেছে আপনাদের? আগে 12 টাকায় এক্সটা পাইতাম, এখন 12 টাকায় 2টা বেশি পাই, এক্স প্লাস 2। ওকে, এটা যদি বোঝা যায় তাহলে এখন আসেন কোন পাশে মিলছে ভাইয়া? ডান পাশে মিলছে, তাহলে অনুপাত নিব বামে অনুপাত নিব। যেহেতু মিলছে ডানে, অনুপাত কি সোজা না উল্টা? অনুপাত হবে সোজা। ডানে মিললে সোজা অনুপাত, তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 2 মাইনাস 1 ইন্টু 100%। এটা হচ্ছে আমার কি বলেন তো, এটা হচ্ছে আমার লাভ বা ক্ষতি। আর এখানে যেহেতু লাভ ক্ষতির কোনো বিষয় নাই, এখানে কি, এখানে হচ্ছে দাম কমে গেছে, 20% কমে গেছে, তাহলে এই পাশে আমি কি লিখবো, -20%। বোঝা যাচ্ছে এটা? তাহলে -20%। কেন মাইনাস? কারণ কমে গেছে, এই কমে যাওয়ার কারণে এটা মাইনাস হবে। তাহলে এখন আপনি দেখেন যে এই পার্সেন্ট আর এখানকার পার্সেন্ট মুছে দিলাম, তাহলে জিনিসটা দাঁড়াইলো এক্স বাই এক্স প্লাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু 100 এই পাশে নিয়ে যাব, তাহলে -20/100। এটা কাটাকাটি করলে -1/5 হবে, আর এইদিকে হবে এক্স বাই এক্স প্লাস 2 মাইনাস 1। তাহলে এক্স বাই এক্স প্লাস 2 ইকুয়ালস টু -1 এই পাশে নিয়ে আসলে 1 মাইনাস 1/5 মানে হচ্ছে 4/5। এবার আড়াআড়ি গুণ করেন, 4x প্লাস 8 সমান 5x। 4xটা ওই পাশে নিয়ে যান, তাহলে x ইকুয়ালস টু 8। মোটামুটি আমাদের x এর মান বের হলো। এখন দেখেন x এর মান কত বের হলো, 8। তাহলে x প্লাস 2 কত হবে, 10। এখন কি জানতে চাইছে, বর্তমানে একটি কলার দাম কত। বর্তমানে একটা কলার দাম, এটা বর্তমানের না, পরে যেটা সেটাই তো বর্তমানের। তাহলে বর্তমানে 12 টাকায় কলা পাওয়া যাচ্ছে 10টা, তাহলে এক একটা কলার দাম 12/10 মানে 1.2। ঠিক আছে, 1.2 টাকা হচ্ছে এক একটা কলার দাম। তাহলে আমরা একই রকম ফর্মুলা ব্যবহার করে এই টাইপের ম্যাথগুলো করতে পারি, পূর্বে পরের ম্যাথ, কিন্তু কনসেপ্ট একটা জায়গায় আমাদের ক্লিয়ার রাখতে হবে, যদি দাম কমে যায় তাহলে -%, আর দাম যদি বেড়ে যায় তাহলে প্লাস। ঠিক আছে, যেমন ধরেন এইখানে একটা কোশ্চেন আছে, বর্তমানে 6 কেজি চালের দাম আগের 5 কেজি চালের দামের সমান হলে, বুঝেন ভালো করে, বর্তমানে কয় কেজি চাল, দেখেন আবার কোশ্চেনে আমি লিখি আগে পরে, তাই না, আগে পরে। আচ্ছা, এটা হচ্ছে আমরা লিখবো পরিমাণ, আর এখানে লিখবো কি, টাকা। আচ্ছা, বর্তমানে 6 কেজি চালের দাম, বর্তমানে মানে কি, পরের ঘটনা। আগের 5 কেজি, আগেরটা আগে লিখে নিই, আগে কয় কেজি কিনতাম, 5 কেজি কিনতাম, তাহলে পরিমাণ 5 কেজি, তার দামের সমান, তার দাম মনে করেন x টাকা। তাহলে বর্তমানে কয় কেজি কিনি, 6 কেজি কিনি, তার দাম কি, আগের দামের সমান, তার মানে ওটাও x টাকা। তাহলে কোনটা মিলছে, ডানে মিলছে। কেমন অনুপাত, সোজা অনুপাত, ডানে মিললে সোজা অনুপাত। তাহলে 5/6 -1 ইন্টু 100%, এটা সমান, দেখেন এটাই বের করতে বলছে যে দাম শতকরা কত কমেছে। দেখেন দাম শতকরা কত কমেছে বের হয়ে যাবে, 6 কে 6, তাহলে 5 - 6 / 6 ইন্টু 100%, তার মানে হচ্ছে -1/6 ইন্টু 100%। তার মানে হচ্ছে আপনার মোটামুটি 6 কে 6 40, 6 6 36.67,
পার্সেন্ট, কিন্তু সামনে একটা কি চিহ্ন বলেন তো, মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস মানে কি হয়েছে, কমছে। এখানে যদি কমেছে নাও লেখা থাকতো তাও বুঝতে পারতাম কমেছে, কেন নেগেটিভ আসছে, তাই না? সো দেখেন, যদি কোনো তথ্য দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি। এই ধরনের ম্যাথগুলা একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, পরের ম্যাথটা একটু নিজে নিজে করার চেষ্টা করবেন, এটা এইচডব্লিউ হিসেবে রাখা হলো। টাইপ 4-এ দেখেন বিক্রয় সংখ্যা নির্ণয়, এটা 38তমতে প্রথম এই ধরনের একটা কোশ্চেন আসছিল। তারপর থেকে এটা খুব ঘন ঘন এই কোশ্চেনটা আসতেছে, ঠিক আছে? সো এই কোশ্চেনটা আমরা এই জন্য মানে ঘন ঘন আসতেছে বলতে বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় এটা আসতেছে, এখনো পর্যন্ত বিসিএস এ রিপিট করে নাই, কিন্তু করতে পারে, তাই না? সো এই ম্যাথটা আমরা একটু শর্টকাটে করে রাখবো। এটার লিখিত সমাধান এখানে একটা দেওয়া আছে, কিন্তু এটা আপনাদের হয়তো বড় মনে হতে পারে। ম্যাট্রিক্স একাডেমির বইয়ে আপনি এটার একটা সমাধান পাবেন, যে সমাধানটা ওই বইয়ে দেওয়া আছে। এই লাভ ক্ষতি চ্যাপ্টারের মধ্যে আপনি অঙ্কটা পাবেন। তো এইখানে আমি আপনাদের একটা শর্টকাট সলিউশন দেখাবো, এইটার আবার আরেকটা শর্টকাট আছে। তো সেই শর্টকাট দেখার আগে কোশ্চেনটা আমরা একটু পড়ে আসি। দেখেন, এই কোশ্চেনটা হচ্ছে টাকায় 5টি মার্বেল, আচ্ছা, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, টাকায় কয়টা বিক্রয় করলে 10% লাভ হবে? ঠিক আছে, তাহলে টাকায় 5% বিক্রয় করে 12% ক্ষতি হয়। আপনি দেখেন এখানে বিক্রয়ের তথ্য দেওয়া আছে, কোনো ক্রয়ের তথ্য দেওয়া নাই। টাকায় কয়টি বিক্রয় করলে 10% লাভ হবে, মানে আবার একটা বিক্রয়ের কেস চিন্তা করা হচ্ছে। অর্থাৎ এখানে দুইটা কেস, দুইটাই বিক্রয়ের। প্রথমে আমি এত দরে বিক্রয় করছি, ক্ষতি হয়েছে, এখন কত দরে বিক্রয় করলে লাভ হবে। তার মানে দুইটা ডিফারেন্ট ঘটনা, এখানে ক্রয়ের কোনো তথ্য নাই। তাহলে ক্রয়ের যদি তথ্য না থাকে তাহলে আমি কি করব, আমি এই শর্টকাটে চলে যাব। এই শর্টকাটটা একটু খেয়াল করেন, শর্টকাটটা হচ্ছে 100 মাইনাস R1, অর্থাৎ যদি লাভ হয়, লাভ হল ক্ষতি হলে মাইনাস আর হবে, আর লাভ হইলে প্লাস আর হবে। 100-র সাথে যোগ হবে অথবা বিয়োগ হবে। যদি লাভ হয় যোগ হবে, বিয়োগ আর ক্ষতি হলে বিয়োগ হবে, আর তার সাথে গুণ হবে কি, বিক্রয় সংখ্যা। প্রত্যেকটা কেসে আপনি এরকম হিসাব করে সমান দিবেন। যেমন ধরেন এই ম্যাথে আমাদের টাকায় 5টা মার্বেল বিক্রয় করা হয়েছে, তাহলে প্রথম কেজে আমাদের এখানে দুইটা কেজ আছে। প্রথম কেজে কি হয়েছে, বিক্রয় করছি কয়টা করে, 5টা করে, আর ক্ষতি হয়েছে 12%। তার মানে আমি কি করব, 5-এর সাথে 100 মাইনাস 12 করব, তারপরে সমান চিহ্ন দিব। দ্বিতীয় কেজে কি হয়েছে দেখেন তো, কেস 2-তে হয়েছে হলো আমার বিক্রয় সংখ্যা কয়টা জানি না, এক্স ধরে নিব, আর লাভ হয়েছে 10%, তার মানে এখানে লিখবো 100 প্লাস 10। ঠিক আছে, তাহলে এই সমীকরণ থেকে দেখেন আমি এটা জানি, এটা জানি, এটা সবই জানি, এক্স এর মানটা বের করব। ঠিক আছে, এটা আপনাদের এখানে করেও দেওয়া আছে, এইখানে একটু আপনারা দেখে নিন। মোটামুটি এইটুকুই আমাদের আজকের ক্লাস। আর লাস্টে কিছু ম্যাথ দেওয়া আছে এইচডব্লিউ হিসেবে, এইগুলা একটু নিজেরা নিজ দায়িত্বে করে নিয়েন। 5 মিশালি কিছু ম্যাথ দেওয়া আছে, করেও দেওয়া আছে, এগুলা হচ্ছে এক্সট্রা ম্যাথ, এগুলো একটু নিজে প্র্যাকটিস করে নিন। আর মোটামুটি এটুকুই আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ।